ফারাজ আর ইশরা দুজনে বেরিয়ে পড়েছে ভার্সিটির উদ্দেশ্যে। এখন 10টা বাজে অলরেডি। 10:30টায় বাস ছাড়বে। দুজনে রিকশা দিয়ে এসেছে। ফারাজ এখন আর বাইক আনেনি, কারণ বাইক আবার বাড়িতে রেখে আসার একটা ব্যাপার আছে। মোট 8টা বাস দাঁড়িয়ে আছে ভার্সিটির সামনে। ওদের ভার্সিটি থেকে বান্দরবন এর উদ্দেশ্য 8টা বাস যাচ্ছে। এখান থেকে বান্দরবন শহরে পৌঁছাতে 2.5 ঘন্টা লাগবে। তারপর আবার সেখান থেকে রুমা বাজার যেতে আরও প্রায় 2 ঘন্টা লাগবে। সিয়ান ওদের বাসের সামনে বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে। জিহাদ বলল, বাসে উঠো এবার সিয়ান, লেট হয়ে যাবে তো আমাদের আবার। সিয়ান এদিকে ওদিক তাকাতে তাকাতেই বলল, তোরা বাসে উঠে যা, আমি একটু পরে আসছি। সাজিদ বাঁকা হেসে বলে, ইশরাকে খুঁজছিস? সিয়ান সাজিদের কথায় পাত্তা না দিয়ে জিহাদের দিকে তাকিয়ে বলে, তুই ফার্সিয়ার ট্যুরটা কনফার্ম করেছিলি তো? আরে হ্যাঁ রে বাবা, আমি নিজের হাতে গিয়ে টাকা দিয়ে এসেছি। বলেই সামনে তাকিয়ে দেখল ফার্সিয়া আসছে। সিয়ানকে হালকা ধাক্কা দিয়ে বলল, যাকে এতক্ষণ খুঁজছিলি, ওই দেখ চলে এসেছে। সিয়ান জিহাদের কথায় সামনে তাকাতেই দেখল ফার্সিয়া আর ফারাজ আসছে। সিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফার্সিয়াকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। পরনে সাদা চুড়িদার, চুলগুলো পিঠে ছড়ানো, মুখে তেমন সাজ নেই, তবুও এতেই যেন মেয়েটাকে একদম অপ্সরা লাগছে। সিয়ান মুগ্ধ দৃষ্টিতে ইশরাকে দেখছে। জিহাদ ধাক্কা দিয়ে বলে, এভাবে দেখিস না ভাই, ফারাজ দেখলে তোর খবর হয়ে যাবে। জিহাদের কথায় সিয়ান হুঁশে ফেরে। জিহাদদের দিকে তাকিয়ে বলল, বাসে উঠো। ইশরাকে আসতে দেখেই শান্তি আর জেরিন এগিয়ে এলো। শান্তি এগিয়ে এসে বলল, এতক্ষণ লাগলো তোর আসতে? সরি, রেডি হতে একটু লেট হয়ে গেছে। ফারাজ বলল, তোরা বাসে উঠে যা, একটু পরেই বাস ছাড়বে। এই বলে ফারাজ নিজের ফ্রেন্ডদের কাছে চলে গেল। টিচাররা সবাইকে চেক করে নিচ্ছে, সবাই এসে পৌঁছেছে কিনা। বেশি স্টুডেন্ট হওয়ায় বাসে 2 সিটে 3 জন করে বসেছে। ইশরা, জেরিন আর শান্তি একসাথে বসেছে। ইশরা চুজ করে উইন্ডো সিট নিয়েছে। ওর এক কথা, উইন্ডো সিট ছাড়া বসবে না। এই নিয়ে শান্তির সাথে অনেকক্ষণ তর্ক করেছে। শেষে শান্তি হাল ছেড়ে দিয়ে তার পাশে মাঝখানে বসে পড়েছে। সিয়ানদের বাসের পাশাপাশি দাঁড় করানো ছিল ইশরাদের বাস। ইশরা পাশে তাকাতেই দেখল, পাশের বাস থেকে সিয়ান ঠিক ওর দিকেই তাকিয়ে আছে। ইশরা তাড়াতাড়ি করে সামনে তাকায়। কেন যেন অনিচ্ছা সত্ত্বেও ওর চোখ বারবার সিয়ানের দিকেই যাচ্ছিল। এই নিয়ে কয়েকবারই চোখাচোখি হয়ে গেছে দুজনের, আর তারপর পরপরই ইশরা বারবার চোখ সরিয়ে নিয়েছে। ইশরার এমন কাণ্ডে সিয়ান হেসে দেয়। 10:40 বাজে বাস ছেড়ে দিয়েছে বান্দরবনের উদ্দেশ্য। যদিও 10:30টায় ছাড়ার কথা ছিল, সবাই এসে পৌঁছাতে পৌঁছাতে আরও 10 মিনিট লেট হয়ে গেছে। স্যাররা রাতের খাবারটা গাড়িতে দিয়ে দিয়েছে। ইশরার তেমন একটা খিদে ছিল না, তাই ও অর্ধেকটা খাবার খেয়েছে। আর বাকি অর্ধেকটা শান্তিকে দিয়ে দিয়েছে। শান্তি বলল, এই আমি আর কত খাবো বল? তুই নিজেই অর্ধেক খেলি আর আমাকে তোর অর্ধেকটা সহ দিয়ে দিলি। তুই এমনিও খেতে ভালবাসিস আর নাটক করিস না। খেয়ে নিতে পারবি। শান্তি ওর দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, আজকের পেটে জায়গা নেই রে দোস্ত। খেয়ে নে। পারবি, পারবি, ঠিক খেয়ে নিতে পারবি। শান্তি কোনোরকমে ওই খাবারটাও খেয়েছে। খাবারটা আর নষ্ট হতে দেয়নি। এখন দুজনের মাঝখানে বসে ওর নাজেহাল অবস্থা। একটু নড়বার চড়বার জায়গা নেই। এই জেরিন, একটু বের হোস না প্লিজ, আমি একটু দাঁড়াবো। চুপচাপ বসে থাক এক জায়গায়। এত উঠতে পারবো না আমি। তোরা বান্ধবী, না আরো কি বলতো? একে তো একজন জোর করে খাওয়ালো আর তুই একটু বের হতেও দিচ্ছিস না। আমার ভালো লাগছে না। আমি বাড়ি চলে যাব আবার। ইশরা বলে উঠে। এই না না সোনা, রাগ করে না। এই জেরিন, তুই ওকে জায়গা দে তো। তারপর জেরিন উঠে দাঁড়ালো। শান্তি বেরিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আরেকটু থাকলে ওর দমটাই আটকে যেত। ফুল ভলিউমে বাসে গান বাজছে। ইশরার অলরেডি মাথা ধরে এসেছে। ও হৈহুল্লোড়ে থাকতে পারে না। মাথা ব্যথা করে। মাথার ব্যথায় কখন যে ঘুমিয়ে পড়েছে, সে খেয়াল নেই। ঘুমিয়ে ওর মাথা পড়ে যেতে নেওয়াতে জেরিন এসে পাশে বসে ইশরার মাথাটা নিজের কাঁধে রাখে। খানিক বাদে শান্তিও এসে ঘুমিয়ে পড়ে। জেরিনের এবার রীতিমতো বিরক্ত লাগছে। ওরা দুজনই ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওর চোখে ঘুম নেই। তাই ফোন হাতে নিয়ে ফোন চালানো শুরু করে। সিয়ানদের বাসের সবাই হৈহুল্লোড় করছে, নাচছে। কিন্তু সিয়ান একমনে বসে বসে ফোন স্ক্রোল করছে। জিহাদ এসে বলল, কিরে সিয়ান, সবাই এনজয় করছে আর তুই এখানে একা একা বসে কি করছিস? চল আমাদের সাথে। না রে, তোরা যা, এনজয় কর, আমাকে একটু একা থাকতে দে।
সাজিদ এসে বলে, তোমার কোন কথা শুনছি না, চলো আমাদের সাথে, এনজয় করবে চলো, বলে টানতে টানতে সিয়ানকে সবার মাঝে নিয়ে যায়। মধ্যরাতে ঘুম ভেঙে যায় ইশরার। তাকিয়ে দেখে জেরিনও ঘুমিয়ে পড়েছে, ওর হাতে ফোন। ইশরা জেরিনের ফোনটা ওর ব্যাগে ঢুকিয়ে রেখে দেয়। নিজের ফোন অন করে টাইম দেখে নেয়। রাত প্রায় 12:30 বাজে। গাড়ি চলছে তারা আপন গতিতে। ইশরা বাইরে তাকিয়ে হাইওয়ের দোকানগুলোর দিকে তাকিয়ে জায়গার নাম বোঝার চেষ্টা করে। বান্দরবন এরিয়ায় এখন ওরা। ইশরা বাইরে তাকিয়ে প্রকৃতির হাওয়া নিচ্ছে। আকাশও কালো করে আছে। বর্ষাকাল যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এই বর্ষায় বান্দরবনের পাহাড়ের সৌন্দর্য অপরূপ লাগে। রুমায় পৌঁছানোর অপেক্ষায় আছে ইশরা। এই প্রথম সে বান্দরবন এসেছে। প্রথম কাছ থেকে পাহারা দেখছে ও। শুনেছে এই বর্ষায় পাহাড়ের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে ওঠে। সাথে ঝর্ণা, মেঘ সবকিছু মিলিয়ে আলাদা সবুজ সমারোহের রূপ নেয় বান্দরবন। এভাবেই কেটে যায় আরও 2 ঘন্টা। রুমা উপজেলায় ঢুকে পড়েছে ওরা। বেশ কিছুক্ষণ আগে শান্তির ঘুম ভেঙেছে। দুজনে মিলে গল্প করছে আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে। যদিও রাতের বেলা, তবুও পাহাড় দেখা যায়। রাত 3টে বাজে। গাড়ি থেমেছে বেশ কিছুক্ষণ আগে। ওরা এখন রুমা বাজারের রিসোর্ট, হিলটন এ উঠেছে। পুরো রিসোর্টটাই ওদের ভার্সিটির জন্য বুক করা হয়েছে। সবাই এখন এখানে রেস্ট নিবে। তারপর ভোরবেলা ওরা সকালের নাস্তা করে রওনা দিবে রিজুক ঝর্ণার উদ্দেশ্যে। রুমে ঢুকেই বিছানায় গা এলিয়ে দেয় ইশরা, শান্তি, জেরিন। তিনজনেরই কোমর ব্যথা করছে। খানিক বাদে ভোরের আলো ফুটতে শুরু করে। ইশরা রুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ব্যালকনির এক পাশে দোলনা আছে। ইশরা সেখানে গিয়ে বসে পড়ে। সামনের দিকটা মেঘে ঢেকে আছে। ধীরে ধীরে আলো বাড়তে শুরু করে। শান্তি আর জেরিনও খানিক বাদে এসে বসে। ওরা তিনজনে একসাথে এই মেঘ পাহাড়ের ভিউ উপভোগ করছে। সকাল সকাল 6টা। তার কিছুক্ষণ পরেই টিচাররা ডাকতে শুরু করে সকালের নাস্তার জন্য। 3 বান্ধবী মিলে বেরিয়ে রিসোর্টের আশপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছে আর বিভিন্ন ফটো তুলছে। খানিকটা দূর থেকে সিয়ান ইশরার আনন্দ দেখছে। মুচকি হেসে নিজের ক্যামেরা দিয়ে কিছু ফটো তুলে নিল সিয়ান। খানিক বাদেই ফারাজ ইশরাদের কাছে এসে বলে, অনেকক্ষণ তো হলো ইশরা, চল নাস্তা করে নিবি, তারপর তো আবার আমাদের বেরোতে হবে। হ্যাঁ চলো। ওদের নাস্তা করা শেষে ওরা সাঙ্গু নদীর পাড়ে গিয়ে পৌঁছালো। এখান থেকেই ওরা বোটে করে যাবে। ইশরা আর ওর বান্ধবীরা ভীষণ এক্সাইটেড। কারণ প্রথম ওরা এভাবে পাহাড়ি নদীতে নৌকা দিয়ে ঘুরবে। ওরা সবাই একে একে নৌকায় উঠে পড়ল। বেশ অনেকগুলো নৌকা একসাথে রওনা দিল। নৌকাগুলো ওদের জন্য আগে থেকেই ভাড়া করে রেখেছিল। নৌকায় উঠেই ওরা বেশ অনেকগুলো পিক তুলে নিল। বর্ষায় সাঙ্গু নদীর পানি সারা বছরের তুলনায় বেশি থাকে। সাথে অনেক বেশি স্রোত, যার জন্য নৌকা অনেক বেশি করে দুলছে। প্রায় ঘন্টা দেড়েকের নৌকা জার্নি শেষ করে ওরা এসে সাঙ্গুর এক পাড়ে নামল। এখান থেকেই ট্রেকিং করে রিজুক ঝর্ণায় যেতে হবে ওদের। পাহাড়ি রাস্তার ট্রেকিং এর জন্য খুবই এক্সাইটেড ওরা সবাই। সবাই মিলে রিজুক ঝর্ণায় যাওয়ার জন্য পা বাড়ালো পাহাড়ের উঁচু নিচু রাস্তায়। পাহাড়ি এই ট্রেকিং এর পথটা বেশ চিকন এবং বৃষ্টি হওয়ার কারণে অনেক পিচ্ছিল হয়ে আছে। চারপাশে অনেক ঝোপঝাড়। তাছাড়া এই পাহাড়ের রাস্তাটা অনেকটা রিস্কের। কারণ পা একবার এদিক ওদিক হয়ে গেলে একদম পাহাড়ের নিচে চলে যাবে। জেরিন আর শান্তির হাত ধরে খুব সাবধানে ভয়ে ভয়ে পা বাড়াচ্ছে ইশরা। টিচাররা সবাইকে বলে দিয়েছে সাবধানে যেতে। আবার এটাও বলে দিয়েছে কারো যদি ট্রেকিং এর সমস্যা হয় তাহলে সে নৌকায় থাকতে পারে। কিন্তু সবাই খুব এক্সাইটেড ট্রেকিং এর জন্য। তাই সবাই পা বাড়ালো পাহাড়ে। সবার থেকে বেশ খানিকটা পেছনেই পড়ে আছে শান্তি, জেরিন আর ইশরা। তাদের থেকে আরও অনেকটা সামনে সিয়ান আর ওর বন্ধুরা। জেরিন বলছে, আমার ভয় করছে রে শান্তি, আমি আর যাব না। আরে এতটা পথ এলি, এখন চলে যাবি বললেই তো হবে না। ইশরার ও ভীষণ ভয় লাগছে। ভয়ে ভয় পা বাড়াতেই হঠাৎ করে পা স্লিপ করে ইশরা পড়ে যেতে নেয়। সাথে সাথেই জেরিন ওকে টেনে তোলার চেষ্টা করে। ইশরা কোনোরকমে ঝোপঝাড়ের পাতালতা, শিকড় আকরে ধরে ঝুলে আছে। এখান থেকে পড়ে গেলে একদম নিচে চলে যাবে। ইশরা ভীষণ জোরে চিৎকার করছে। শান্তি কোন উপায় না পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে, হেল্প হেল্প। ততক্ষণে সিয়ান জিহাদরা অনেকটা চলে গেছে, কিন্তু সিয়ানের মনে হচ্ছে কোথাও থেকে কেউ বাঁচানোর জন্য বলছে। সিয়ানের পা থেমে যায়। জিহাদ বলে, কিরে দাঁড়িয়ে পড়লি কেন? কারো চিৎকারের আওয়াজ মনে হলো না? আরে এখানে কে চেঁচাবে? ভুল শুনেছিস তুই, চল। সিয়ান জিহাদের কোন কথা পাত্তা না দিয়ে উল্টো দিকে ঘুরে দৌড় দিল।
অনেকটা পথ আসতেই দেখল শান্তি আর জেরিনকে। কাছাকাছি আসতেই ইশরার গলার আওয়াজটা ওর ভালোভাবে কানে গেল। নিচে তাকাতেই দেখল ইশরাকে। তাড়াতাড়ি এসে জেরিনকে বলল, দেখি সরো। ইশরার সামনাসামনি বসে ওকে হাত ধরে টেনে তুলল। এতটা সময় ঝুলে থাকায় ওর সারা শরীর ব্যথা করছে। ঠিক মতো দাঁড়াতে পারছে না ও। সিয়ান ওকে ধরে আছে। সিয়ানের চোখ রাগে অসম্ভব লাল হয়ে আছে। রাগে ওর সারা শরীর কাঁপছে। ইশরা বুঝতে পারছে সিয়ান অনেক রেগে আছে। সিয়ানের চোখের দিকে তাকাতে ভয় পাচ্ছে ও। সিয়ান চেঁচিয়ে বলে উঠল, কেয়ারফুলি চলতে পারো না? আর একটু এদিক ওদিক হলে কি হতো ভাবতে পারছো? বুঝতে পারছো কিছু তুমি? সিয়ানের ধমকে ইশরা এবার কেঁদেই দিল। জেরিন আর শান্তি চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। জিহাদ আর সাজিদ দৌড়ে এতক্ষণে এখানে চলে এসেছে। ইশরার হাতপায় কয়েকটা জায়গায় কেটে গেছে। সিয়ান পকেট থেকে কয়েকটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করল। সাজিদের হাতে পানির বোতল ছিল। সিয়ান বোতলটা দিতে বলতেই ও বোতলটা এগিয়ে দেয়। সিয়ান ইশরার ক্ষত জায়গায় লেগে থাকা ময়লাগুলো পানি দিয়ে ধুয়ে দেয়। তারপর পাশের ঝোপঝাড় থেকে কয়েকটা পাতা ছিঁড়ে ক্ষতস্থানে লাগাতেই কিছুক্ষণের মধ্যে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায়। সিয়ান ব্যান্ডেজ লাগাতে নিতেই ইশরা ধীরস্বরে বলে, আমাকে দিন, আমি পারব। কতটা নিজের প্রতি খেয়াল রাখতে পারো সেটা দেখতেই পাচ্ছি। এত বড় মেয়ে হয়েছে অথচ এখনো কেয়ারফুলি চলতে পারে না। ইশরা আর কিছু বলে না। ব্যান্ডেজ লাগানো শেষে ইশরার হাত ধরে সিয়ান নিজের সাথে ওকে নিয়ে গেল। ইশরা এখনো অবাক হয়ে সিয়ানের দিকে তাকিয়ে আছে। সিয়ানের কাণ্ডে জিহাদ আর সাজিদ হাসতে হাসতে ওদের পিছন পিছন গেল। শান্তি আর জেরিন খুব ভয় পেয়ে গেছে। ফারাজ যদি একবার এসব জানতে পারে ওদের আর রক্ষা নেই। এসব ভাবতে ভাবতে ওরাও আবার হাঁটা শুরু করল। প্রায় 1 ঘন্টার ট্রেকিং শেষ করে ওরা এসে পৌঁছালো রিজুক ঝর্ণার সামনে। 300 ফুট উচ্চতা থেকে পাথরে পাহাড়ের গা বেয়ে প্রবাহিত হচ্ছে। ভার্সিটির ছেলেরা ছেলেমেয়েরা কম বেশি সবাই ঝর্ণার স্বচ্ছ পানিতে এনজয় করছে। তবে এসব থেকে বেশ কিছুটা দূরেই পাথরের উপর বসে আছে জেরিন, শান্তি আর ইশরা। একটু আগের হাত পায়ের ব্যথা যার কারণে তেমন একটা এনার্জি ওর নেই। তার ওপর আবার এতটা পথ ট্রেকিং করে এসেছে। কিছুক্ষণ পর জেরিন আর শান্তিও চলে যায় ঝর্ণার কাছে। ইশরাকেও বলেছিল যেতে কিন্তু ইশরা যায়নি। একপাশে বসে বসেই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎই ওর পানির পিপাসা পায় কিন্তু ও তো পানি আনতে ভুলে গেছে। অনেকক্ষণ ধরে ভাবছে কিভাবে কি করবে। সিয়ানের হঠাৎ চোখ যায় ইশরার উপর। মেয়েটাকে কেমন যেন অস্থির অস্থির লাগছে, হয়তোবা কিছু প্রয়োজন। তা ভেবেই ইশরার কাছে যায় সিয়ান। ডু ইউ নিড এনিথিং? সিয়ানের কথায় ওর দিকে তাকালো ইশরা। প্রত্যুত্তরে ইশরা কিছু বলল না। কিছু লাগবে তোমার? আমাকে বলো। আরও বেশ খানিকক্ষণ চুপ থাকার পর ইশরা সিয়ানকে বলে, আসলে খুব পানি পিপাসা পেয়েছিল। আমি পানি আনতে ভুলে গিয়েছি। ওয়েট এই মিনিট, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বলেই সিয়ান চলে গেল। খানিক বাদে ফিরে আসলো এক বোতল পানি নিয়ে। নাও এটা। এই ঝর্ণার ঝিরির পানি। আই হোপ ভালো লাগবে তোমার। খেয়ে নাও। ইশরা পানির বোতলটা নিয়ে পানির বোতলটা খুলে পানি খেয়ে নেয়। আসলেই এবার বেশ আরাম পাচ্ছে ও, কারণ ঝর্ণার ঝিরির পানি অনেক ঠান্ডা। অনেক ভালো লাগছে এখন ওর। পানিটা খাওয়া শেষ করে সিয়ানের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। ওয়েলকাম। বাট তুমি কি এখানেই বসে থাকবে? সবাই এনজয় করছে তো ওখানে চলো। না মানে, ট্যুরে এসেছো, এনজয় করবে না এটা হয় নাকি? চলো, চলো। বলেই ওর হাত ধরে টেনে নিয়ে গেল। প্রায় ঘণ্টাখানেক ওরা রিজুক ঝর্ণায় কাটালো। সবাই কম বেশি ভিজে একাকার। এখন এখানে চেঞ্জ করারও কোন জায়গা নেই, তাই বাধ্য হয়েই সবাই ভেজা কাপড় নিয়েই আবার নৌকায় উঠল। দুপুরের দিকে এসে ওরা আবার রিসোর্টে উঠল। রিসোর্টে এসে জামা কাপড় পাল্টে দুপুরের লাঞ্চ সেরে নিল। তারপর আবার বাসে করে রওনা দিল নতুন গন্তব্য। উদ্দেশ্য এবার থানচি। তবে থানচিতে পৌঁছানোর আগে ওরা কিছুক্ষণের জন্য চিম্বুক পাহাড়ে থামবে। সেখানে কিছু সময় কাটিয়ে তারপর আবার রওনা দিবে থানচির উদ্দেশ্যে। চিম্বুকে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সূর্যাস্ত দেখা। কারণ চিম্বুকের ভিউ পয়েন্ট থেকেই বান্দরবনের সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা যায়। সূর্য অনেক আগেই পশ্চিমে হেলে পড়েছে। দুপাশে অনেক দূর অবধি সারি সারি পাহাড় দেখা যাচ্ছে। তার মাঝখান দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাস চলছে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর ওরা এসে পৌঁছালো চিম্বুক পাহাড়ের সামনে। নেমেই সবাই ভিউ পয়েন্টের দিকে এগিয়ে গেল। সেখানে দুই পাশে ছোট 2টা ভিউ পয়েন্ট আছে। আর মাঝখান দিয়ে নিচে নেমে গেলে সামনে বড় একটা গোল ভিউ পয়েন্ট। এই পাহাড়ি রাস্তার আশপাশে অনেক ফলের দোকান আছে। অনেকে সেখান থেকে পাহাড়ি ফলমূল্য কিনে খাচ্ছে।
জেরিন, শান্তি আর ইশরা মূল ভিউ পয়েন্টের মধ্যে এসে দাঁড়িয়েছে। এখানে আরও অনেক স্টুডেন্টরাই আছে, তবে ওরা সবার থেকে একটু দূরে এসে দাঁড়িয়েছে। এই পাশটা থেকে মোটামুটি ভালোই সূর্যাস্ত দেখা যাচ্ছে। ওরা 3 বান্ধবী মিলে অনেক পিক তুলে নেয়। পুরোটা সময়ই সিয়ান ইশরাকে লক্ষ্য করে যাচ্ছে। মেয়েটার হাসি খুশি মুখটা দেখে ওর ভীষণ ভালো লাগছে। সূর্য পুরোপুরি ডুবে গেছে। এখন ওদের আবার বাসে করে রওনা দেওয়ার পালা। ফারাজ এসে ইশরাকে বলল, চল বাসে উঠতে হবে তো আবার। হ্যাঁ চলো। আবার 1.5 ঘন্টার জার্নি শেষে ওরা এসে পৌঁছালো থানচির বনবিলাস হিল রিসোর্টে। মোটামুটি বেস্ট একটা রিসোর্ট। রিসোর্টের প্রতিটা কটেজ পাহাড়ের গায়ে গায়ে বসানো। পুরোটা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে। রিসোর্টটা ওদের সবারই খুবই ভালো লেগেছে। এটাতে একটা পাহাড় আর মেঘের ন্যাচারাল ফিল পাওয়া যায়। সাথে গাছপালা ফুলের বাগান তো আছেই। রাত 9টা বাজে। সব স্টুডেন্টরা এই রিসোর্টের রেস্টুরেন্টে বসে ডিনার করে নিল। ডিনার শেষে সবাই সবার রুমে চলে গেল। সারাদিনের ধকলে শান্তি আর জেরিন বিছানায় শুতেই ঘুমিয়ে গেল। কিন্তু ইশরার এখনও চোখে ঘুম আসছে না। ইশরা রুমের ব্যালকনির দরজা খুলে সেখানে গিয়ে দাঁড়ালো। পাহাড়ের অনেকটা উঁচু সাইডে ওদের কটেজটা। এখান থেকে সামনে অনেকগুলো পাহাড় দেখা যায়। ইশরা বেলকনির রেলিং ঘেঁষে দাঁড়ালো। আকাশে অনেক বড় একটা চাঁদ উঠেছে। আর সেই চাঁদের জোছনায় সামনের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। চাঁদের আলোতে পাহাড়ি এলাকার সৌন্দর্য আরও বেশি অমায়িক লাগছে। হালকা বাতাসে ইশরার লম্বা চুলগুলো উড়ছে। ইশরার বেশ লাগছে এখানে থাকতে। মনে হচ্ছে এখানেই যদি সারাটা জীবন কাটানো যেত। ওর ব্যালকনি থেকে সামান্য কিছুটা দূরে সিয়ানের কটেজ। সিয়ান বেডে শুয়েছিল। বাতাস আসার জন্য বেডসাইড জানালাটা খুলে দিতেই ওর চোখ পড়ল ইশরার দিকে। মেয়েটাকে চাঁদের আলোয় আরও বেশি মায়াবী লাগছে। সাথে ওর লম্বা চুলগুলো উড়ছে। ইশরা প্রকৃতি দেখতে দেখতে মুচকি হাসল। সেদিকে তাকিয়ে আনমনে হেসে উঠল সিয়ান। মেয়েটার এই হাসি ওর সারা হৃদয় তোলপাড় করে দিচ্ছে। মেয়েটা যে ওর জীবনটাই পুরো বদলে দিল। যে সিয়ান কখনো কোন মেয়েকে ভালোবাসার নজরেই দেখেনি সেই সিয়ান এখন একটা মেয়ের প্রেমে পড়েছে। এই মেয়েটা এখন ওর হৃদয়ের সবটা জুড়ে রয়েছে। পাশ থেকে জিহাদ উঠে বসে দেখে সিয়ান বাইরে তাকিয়ে আছে। সিয়ানের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখল ইশরাকে। ব্যাপারটা বুঝতে পেরে সিয়ানের দিকে তাকিয়ে বলল, খুব বেশি ভালোবাসি না ওকে? সিয়ান বালিশটা বুকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ ভীষণ। যাক অবশেষে তাহলে স্বীকার করলি তুই ভালবাসিস। সিয়ান কিছু না বলে ইশরার দিকে তাকিয়ে শুধু হাসল। জিহাদ বলল, ফারাজ জানলে কি হবে বলতো? জানবে না। আচ্ছা তুই ওকে বলেছিস ওকে যে ভালবাসিস? সিয়ান মাথা নাড়ালো, যার অর্থ না। যাই হোক বলে দিস। দেরি করিস না। হুম। ওকে গুড নাইট। ভাবিকে দেখতে থাক, আমি ঘুমালাম। বলে জিহাদ পেছনে ফিরে শুয়ে পড়ল। সাজিদ অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। ইশরাকে দেখতে দেখতেই একসময় সিয়ানও ঘুমিয়ে গেল। ভোরের আলো ফুটছে। ঘুম ভেঙে গেল ইশরার। রাতে ভালো করে ঘুম হয়নি। একেই অনেক রাত করে ঘুমিয়েছিল, তার ওপর এখনই আবার ঘুমটাও ভেঙে গেল। খানিকটা বিরক্ত হলো ও। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো ঘুমানোর জন্য, কিন্তু ঘুম আর এলো না চোখে। তাই উঠে বসে গায়ে ওড়না জড়িয়ে ওয়াশরুমে চলে গেল। রাতের কুচকানো জামাটা পাল্টে একটা অফ হোয়াইট কালারের চুড়িদার পরে নিল। ফ্রেশ হয়ে এসে ভাবল রিসোর্টের আশপাশটা একটু ঘুরে দেখা যাক। কারণ কাল তো অনেক রাত করে এসেছিল, তেমন একটা ভালোভাবে দেখতে পারেনি। তাই এখন ও রিসোর্টের ভেতরটা ঘুরে দেখবে বলে ঠিক করল। শান্তি আর জেরিনকে না ডেকেই দরজাটা লাগিয়ে বেরিয়ে পড়ল। কটেজ থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগল। সিঁড়ির বিভিন্ন পাশে আরও কয়েকটা কটেজও আছে। পুরো রিসোর্টটাই মোটামুটি ঘুরে দেখল। অনেক বড় রিসোর্টটা। সিয়ানদের কটেজের পাশে একটা ভিউ পয়েন্ট মতো জায়গা। ওইখান থেকে অনেক সুন্দর সূর্যোদয় দেখা যায়। সূর্য এখনো ওঠেনি, এখনো ভোরের হালকা আলো। ইশরা হাঁটতে হাঁটতে গিয়ে সিয়ানদের কটেজের পাশের ভিউ পয়েন্টটাতে দাঁড়ালো। অনেক বাতাস বইছে, সাথে মেঘেরা ভেসে ভেসে বেড়াচ্ছে আর ওর গা ছুঁয়ে যাচ্ছে। ওর মনে হচ্ছে ও মেঘের রাজ্যে ভেসে আছে। যেটা এতদিন ওর ড্রিম ছিল সেটা এখন পূরণ হলো। ফাইনালি ও মেঘ ছুঁতে পারছে। বেশ কিছুক্ষণ বাদে সূর্য উঠতে লাগলো। সেই সূর্যোদয়ের দৃশ্যটা অনেক মণিমুগ্ধকর ছিল। ইশরা সকালটা দারুণভাবে উপভোগ করছে। সকালবেলা জিহাদের ঘুম ভেঙে ব্যালকনিতে দাঁড়াতেই দেখল ইশরা এখানে দাঁড়িয়ে আছে। সাথে সাথে রুমে এসেই সিয়ানকে ডেকে তুলল। এই সিয়ান ওঠ না। সিয়ান পাশ ফিরে শুয়ে ঘুমের ঘোরে বলল, এত ডাকাডাকি করছিস কেন? কাল রাতে এমনিতেই অনেক দেরি করে ঘুমিয়েছিলাম। এখন একটু ঘুমাতে দে। পরে ঘুমাস। বাইরে ইশরা দাঁড়িয়ে আছে।
ওঠ এবার। ইশরার কথা শুনতেই চট করে বসে পড়ল সিয়ান। কাল রাতেই জিহাদের বলার পর ও ভেবে নিয়েছিল সুযোগ পেলেই ইশরাকে ওর মনের কথা জানিয়ে দেবে। ইশরা এখন এখানে একা আছে তাই ও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটা শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে এলো রুম থেকে। ইশরা এখনো দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। সিয়ান এগিয়ে গেল। ইশরার কাছাকাছি গিয়ে পেছনে থেকে ডাক দিল, গুড মর্নিং, মিস ফার্সিয়া। ফার্সিয়া নামে কাউকে ডাকতে শুনে ইশরা একটু চমকে গেল। কেননা ওকে সবাই ইশরা বলেই ডাকে। ফার্সিয়া নামটা শুনে ও একটু অবাক হলো। তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালো। সিয়ানকে দেখে ও অনেকটা অবাক হলো। এই সকালবেলা সিয়ানকে এখানে একদমই আশা করেনি ও। সিয়ান এগিয়ে এসে বলল, কেমন আছো এখন? হাত পায়ের ব্যথা কি এখনো আছে? ওষুধ খেয়েছিলে? এখন তেমন একটা ব্যথা নেই। ফার্সিয়া, জি, বলুন। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। সিয়ান ফার্সিয়ার আরেকটু কাছে গিয়ে চোখে চোখ রেখে বলল, জীবনে প্রথম যেদিন তোমায় দেখেছি সেদিনই মনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হয়েছিল। জানি না এই অনুভূতির নাম কি, হয়তো ভালোবাসা। তোমাকে দেখার পর আমি সম্পূর্ণ বদলে গেছি। তুমি আমার জীবনটা বদলে দিয়েছ। তোমার হাসি মুখ দেখলে মনে অন্যরকম একটা শান্তি লাগে। অন্যরকম অনুভূতি হয়। তোমার তাকানো আমার হৃদয়কে ঝলসে দেয়। হয়তো এটাই ভালোবাসা। এটাই প্রেম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ফার্সিয়া। আই লাভ ইউ। যে সিয়ান ইদ্রার কখনো কোন মেয়েকে ভালোবাসেনি, কারো প্রেমে পড়েনি, সে মানুষটা জীবনে প্রথমবারের মতো কোন মেয়ের প্রেমে পড়ল, কোন মেয়েকে ভালোবাসো। আর সেই মেয়েটা হলে তুমি। বলে ফার্সিয়ার উত্তরের অপেক্ষায় ওর দিকে তাকালো। সিয়ানের কথাগুলো শোনার পর ইশরার অদ্ভুত ফিলিংস হচ্ছে। যার কারণে ওর হাত পা মৃদু কাঁপছে। এটা কি শুনল ও? সিয়ান ওকে ভালোবাসে? পরমুহূর্তেই মনে হলো সেদিনের কথা। ভাবতেই আবার মনে হয়ে গেল যে সিয়ান একটা বাজে ছেলে। হাজারো মেয়েদের সাথে ঘুরে বেড়ায়। ইশরা নিজেকে স্বাভাবিক করে শক্ত কণ্ঠে বলল, সরি ভাইয়া, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। বলেই আরেক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। সিয়ান হতাশ চোখে ফার্সিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ আগেই ওরা সবাই রওনা দিয়েছে বাকলাই ক্যাম্পের দিকে। সেখান থেকেই পায়ে হেঁটে ট্রেকিং করে ওরা জাদিপাই ঝর্ণায় যাবে। সবাই খুবই এক্সাইটেড কারণ এই ঝর্ণা ট্রেকিং করতে বাকলাই ক্যাম্প থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। ঘন্টা দেড়েকের মাথায় এসে ওরা সবাই পৌঁছালো বাকলাই ক্যাম্পে। সেখানে নেম এন্ট্রি করিয়ে তারপরেই ট্রেকিংয়ে যেতে হয়। সবার নাম এন্ট্রি করা হয়ে গেলে সবাই মিলে একসাথে রওনা দেয় ঝর্ণার রানী জাদিপাই ট্রেকিংয়ে। আজকে ইশরা ফারাজের সাথে যাচ্ছে। কালকে বেশিক্ষণ দেরি করে একা একা যাওয়ার কারণেই ফারাজ ওকে বকেছিল, তাই আজকে ফারাজ নিজের সাথে করেই ওকে নিয়ে যাচ্ছে। সকালের সিয়ানের বলা কথাটাই সেই সময় থেকে এখনো অবধি ইশরার মাথায় ঘুরপাক খাচ্ছে। ছেলেটা ওকে ভালোবাসতো আরও সেটা বুঝতেই পারেনি। ইশরা ভেবে যাচ্ছে, হাজারো মেয়ে নিয়ে ঘুরে অথচ বলে কিনা কখনো কাউকে ভালোবাসেনি। এসব ছেলেদের কাজই এটা মেয়েদের সামনে গিয়ে গিয়ে বলবে, তুমি আমার প্রথম ভালোবাসা। যাই হোক এসবে কখনোই নিজেকে জড়াস না ইশরা। তোর লাইফটাই বরবাদ হয়ে যাবে। ভাবতে ভাবতেই ইশরা পা পিছলে যেতে নেয়। সঙ্গে সঙ্গে ফারাজ জোরে হাত ধরে টান দিয়ে ওকে দাঁড় করাই। দেখে হাঁটবি তো। মন কোথায় থাকে তোর? সরি ভাইয়া। এই জন্যই তোকে আনতে চাইনি। তুই নিজের খেয়ালই নিজে রাখতে পারিস না। সরি ভাইয়া, আর এমন হবে না। বাকিটা পথ ফারাজ হাত ধরেই ওকে নিয়ে যায়। 4-5 ঘন্টা ধরে ট্রেকিং করতে করতে একদম হাঁপিয়ে উঠেছে ইশরা। পা একদম ব্যথা হয়ে গেছে ওর। ঝর্ণা অবধি আসতে আসতেই একদম ঘেমে নিয়ে ওর অবস্থা একাকার। এখানে এসে ইশরা ওর বান্ধবীদের কাছে চলে যায়। সবাই মিলে একসাথে ঝর্ণার নিচে একটা পাথরের উপর বসে পড়ে। গতকাল ইশরা অতটা না ভিজলেও আজকে ইচ্ছে মতো ভিজছে। কারণ এতটা পথ আসার পর ওর শরীরটা পুরো ক্লান্ত হয়ে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন ঝর্ণার এই ঠান্ডা পানিতে শরীর ভেজাতে পেরে ওর ক্লান্তি ভাবটা কেটে যাচ্ছে। সবাই অনেকক্ষণ এনজয় করার পর ওরা আবার রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। আজকে ইশরা অনেকগুলো বোতল নিয়ে এসেছিল, আসার পথে ঝিরি থেকে পানি নিয়ে তারপরে যায়। এই ঝিরির পানিগুলো একদম ফ্রেশ আর অনেক ঠান্ডা। কালকে খাওয়ার পরেই ইশরার ভালো লেগেছে। পৌঁছাতে পৌঁছাতে ওদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। দুপুরের লাঞ্চটা ওরা গাড়িতে সেরে নেয়। তাই সূর্যাস্ত উপভোগের জন্য রিসোর্ট থেকে কিছুটা সামনে হেঁটে গেলে একটা ভিউ পয়েন্ট। সেখান থেকে ওরা সবাই সূর্যাস্ত দেখবে বলে ঠিক করে। সকালের পর সিয়ান আর একবারও ইশরাকে দেখেনি। ইশরাকে না দেখতে পেয়ে সিয়ান অস্থির হয়ে ওঠে। সকালে যাওয়ার পর থেকে ইশরা লুকিয়ে লুকিয়ে চলেছে সিয়ানের থেকে। এমন ভাবে চলেছে যেন সিয়ানের সামনে না পড়ে।
সিয়ানের সবকিছুই বিরক্ত লাগছে। মেয়েটা এভাবে ওকে এড়িয়ে চলছে কেন? মেয়েটা তো জানে ও তাকে ভালোবাসে। তারপরেও কেন এমন করছে? ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এসব ভাবছে সিয়ান। আজকের পুরো দিনটাই ওর বাজে কেটেছে। একটু এনজয় করতে পারেনি ভালোভাবে। সকাল থেকেই মুডটা অফ হয়ে আছে। জিহাদ ওর মুডটা অনেকবার ঠিক করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়ে এখন আর চেষ্টা করছে না। ও আর সাজিদ নিজেদের মতো ঘোরাঘুরি করছে। রাত 8টা নাগাদ বাসে উঠেছে ওরা। এই দুদিনের ট্যুরে ওরা দারুণ এনজয় করেছে। এখান থেকে ওদের বাড়ি পৌঁছাতে প্রায় 4 ঘন্টার মতো লেগে যাবে। রাতের খাবারটা ওদের গাড়িতেই দিয়ে দেবে। গাড়িতে ওঠার পরেও ঈশা সেই সকালের কথাগুলো ভেবে যাচ্ছে। সেগুলো যেন ওর মাথা থেকেই বেরোচ্ছে না। জেরিন বলে ওঠে, কি ব্যাপার বলতো ঈশা? সারাটা দিন দেখছি কিছু একটা নিয়ে ভেবে চলেছিস। ব্যাপারটা কি বলতো? ঈশা প্রথমে বলতে চায় না। এড়িয়ে যেতে চায় কিন্তু জেরিন আর শান্তির চাপে পড়ে শেষ ওদেরকে সবটা বলে। ঈশা যেটা করেছে ওরাও তার পক্ষে। কারণ সেদিন ওরাও ঈশার সাথে ছিল। দেখেছিল সিয়ানের সাথে মেয়েগুলোকে। তাছাড়া পুরো ভার্সিটির সবাই মোটামুটি জানে সিয়ান কেমন ছেলে। ও যে মেয়েদের নিয়ে নাইট ক্লাবে যায়, পার্টি করে, একসঙ্গে অনেকগুলো মেয়েকে নিয়ে ঘুরে এগুলো ভার্সিটির কারোরই অজানা নয়। তাই এমন একটা ছেলের থেকে দূরে থাকতেই বলে ঈশাকে ওরা। ভালোই করেছিস একসেপ্ট করিসনি। যাই হোক এই নিয়ে আর ভাবিস না, বাদ দে। ঈশা কিছু না বলে বাসের সিটে মাথা এলিয়ে দেয়। ওর ভীষণ ঘুম পাচ্ছে কারণ সকাল থেকে অনেক ধকল গেছে ওর উপর দিয়ে। আসা যাওয়া মিলিয়ে প্রায় 9-10 ঘন্টা ট্র্যাকিং প্লাস গাড়িতে আরও 2-3 ঘন্টা জার্নি। ও অনেক টায়ার্ড হয়ে গেছে। রাতের খাবার খাওয়ার পরপরই প্রায় সব স্টুডেন্টরাই কম বেশি ঘুমাচ্ছে বাসে। ঈশা বাসের সিটে মাথা এলিয়ে দিতেই ঘুমিয়ে যায়। বাস চট্টগ্রাম আসার পর ওদের ঘুম ভাঙ্গে। জেরিন উঠে ঈশাকে ডাকতে থাকে, এই ঈশা ওঠ। দেখ আমরা চিটাগাং চলে এসেছি। মাত্রই ঘুম ভাঙ্গে বলে ঈশা জেরিনের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। জেরিন ফের বলে, নামতে হবে তো। আমরা ভার্সিটির সামনে চলে এসেছি। কিছু সেকেন্ড যেতেই ঈশা হোশে ফিরে তাড়াতাড়ি করে বাস থেকে নামে। ফারাজ এসে ঈশার ব্যাগ হাতে নেয়। ঈশার এখনো চোখে ঘুম। ওর হাঁটতে কষ্ট হচ্ছে তাই ফারাজ ভাবল একটা গাড়ি নেওয়া গেলে ভালো হতো। রাত প্রায় 1টা বাজে তাই রাস্তায় তেমন একটা গাড়ি নেই। কমবেশ অনেকেই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। ঈশা এদিকে ঘুমে ঢুলছে। ফারাজের কাঁধে মাথা দিয়ে বসে আছে। মিনিট 5 যেতেই ওদের সামনে একটা রিকশা আসায় তাড়াতাড়ি করে ফারাজ ঈশাকে নিয়ে রিকশায় উঠে বাড়িতে চলে যায়। আরও 2টো দিন কেটে গেছে। এই কয়েকদিন ঈশা আসেনি ভার্সিটিতে। সিয়ান কয়েকটা দিন ঈশাকে দেখতে না পেরে অস্থির হয়ে উঠেছে। নিজে গিয়ে কাউকে জিজ্ঞেসও করতে পারছে না ঈশার কথা কারণ এই ভার্সিটির সবাই জানে ফারাজের সাথে সিয়ানের শত্রুতার কথা। তাই কাউকে জিজ্ঞেস করলেও সেই কথা আবার ফারাজের কানে চলে যাবে। কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না সিয়ান। বন্ধুদের সাথে বাইকের উপর বসে আছে সিয়ান। আজকে আর গাড়ি নিয়ে আসেনি। গতকালকের মতো আজকেও জেরিন আর শান্তিকেই শুধু দেখতে পাচ্ছে। সিয়ান বাইকের উপর বসা থেকে উঠে জিহাদের দিকে তাকিয়ে বলল, জেরিন আর শান্তি আসছে। ওদের গিয়ে জিজ্ঞেস করতো ফার্সিয়া কোথায়? জিহাদ গিয়ে জেরিনের সামনে দাঁড়ালো। জেরিন ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিছু বলবেন? আসলে ইশরার কি হয়েছে বলতো? ওকে আজকে কয়েকদিন দেখা যাচ্ছে না। ইশরা অসুস্থ কিন্তু কেন বলুন তো? জিহাদ কিছু বলার আগেই শান্তি বলে ওঠে, এই ওয়েট উনি সিয়ান ভাইয়ের ফ্রেন্ড না? উনি জেনে কি করবে ইশরার কথা? জিহাদ বলে, না মানে এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। এমনি এমনি তো হবে না। সিয়ান ভাইয়া পাঠিয়েছে আপনাকে তাই তো? না মানে আসলে কিছু বলতে হবে না আমরা বুঝেছি। শুনুন ইশরা সেদিন কি বলেছে সেটা সিয়ান ভাইয়া শুনেনি। ইশরা ওনাকে ভালোবাসবে না সেটা তো বলেই দিয়েছে। ভালোবাসবে না বললেই হলো। সিয়ানের কি নেই? যেখানে এই ভার্সিটির সব মেয়েরা পাগল, সেখানে ইশরা ওকে ভালোবাসতে প্রবলেম কি? হ্যাঁ আমি মানছি সিয়ান আগে অনেক মেয়েদের সাথে ঘুরতো ফিরতো। কিন্তু ইশরাকে ভালোবাসার পর সে বদলে গেছে। নিজেকে ও বদলে নিয়েছে। পার্টি করা, ঘুরে বেড়ানো সবকিছু ছেড়ে দিয়েছে। কতটা বদলেছে সেটা দেখতেই পেয়েছি। গত কয়েকদিন আগেও আপনার বন্ধুর সাথে অনেকগুলো মেয়েকে একসাথে দেখেছিলাম। আরে সেদিন তো ওরা নিজেরাই এসেছিল। সিয়ান এখন আর ওদের সাথে যায় না কোথাও। আপনার সব ফালতু কথা শেষ হলে আমরা যেতে পারি। আমার কথাটা বোঝার চেষ্টা করো। সিয়ান নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলেছে। জাস্ট শ্যাট আপ। আপনি বা আপনার কোন বন্ধুরা, ইশরা বা আমাদেরকে বিরক্ত করবেন না। বলে গটগট করে হেঁটে চলে গেল ওরা। জিহাদ মন খারাপ করে এসে সিয়ানের পাশে দাঁড়ালো।
তোর ফার্সিয়া অসুস্থ? সিয়ান অস্থির কণ্ঠে বলে। কি হয়েছে? কি হয়েছে তা বলতে পারছি না। তারপর এতক্ষণ যা যা হয়েছিল ওদের মধ্যে সবকিছু সিয়ানকে বলল। ইশরার অসুস্থতার খবর শুনেই সিয়ানের অস্থিরতা আরও বেড়ে গেল। তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে ঢুকেই রুমের দরজা লাগিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। সানভি কলেজ শেষে বাড়িতে এসে সোফায় বসেছে। একজন মেড সার্ভেন্ট এসে ওর হাতে পানি দিল। আপা, একটা কথা কইবার আছিল। হুম, বলো। ভাইয়া বাসায় আইবার পর বাথরুমে ঢুকছে যে এখনো বার হয় নাই। কি বলছো কি? কতক্ষণ হয়েছে? এই তো ঘণ্টাখানেক হইব। সানভি দৌড়ে দোতলায় ছুটে গেল সিয়ানের ঘরে। সিয়ানের রুমের এক্সট্রা চাবি ওর কাছে ছিল। ও লক খুলে রুমে ঢুকে ওয়াশরুমের দরজা ধাক্কা দিতে দিতে বলল, ভাইয়া দরজা খোল, ভাইয়া। বেশ অনেকক্ষণ ডাকাডাকির পর সিয়ান গলায় টাওয়াল ঝুলিয়ে বেরিয়ে এলো। কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? না মানে তুমি এতক্ষণ। শাওয়ার নিচ্ছিলাম, বলেই সানভিকে পাশ কাটিয়ে চলে এলো। কাবার্ড থেকে একটা শার্ট বের করে গায়ে জড়িয়ে বলল, চল খেতে যাই। তোকে ঠিক লাগছে না ভাইয়া, কি হয়েছে বলতো? কিছু হয়নি। ফার্সিয়ার সাথে দেখা হয়েছে আজকে? সিয়ান মাথা নাড়ালো। যার অর্থ না। কোথায় ও খবর নিয়েছিস? অসুস্থ। কি হয়েছে? জানি না। বলেই হতাশ শ্বাস ফেলে ডাইনিং এ চলে যায়। সানভি মন খারাপ করে সিয়ানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। ইশরাকে প্রপোজ করার ঘটনাটাও সানভি জানে। ট্যুর থেকে বাড়িতে ফেরার পর থেকে সিয়ানের মন খারাপ দেখে সানভি অনেক জোর করেছিল কি হয়েছে জানার জন্য। সিয়ান কিছু বলতে চায়নি। পরে জিহাদের থেকে সানভি সবটা শুনে। ওর অনেক খারাপ লাগে। দুদিন বাদে ইশরা ভার্সিটিতে আসে। সেদিন ভার্সিটিতে ফারাজ আসেনি সেটা জানার পরেই সিয়ান ইশরার কাছে যায়। সকালবেলা ভার্সিটিতে আসার সময় ইশরার সাথে শান্তি আর জেরিনও ছিল, তাই তখন সিয়ান আর কথা বলেনি, কিন্তু এখন ইশরার সাথে ওরা কেউ নেই। ওরা আগেই চলে গেছে। সিয়ান ওর পিছু পিছু হাঁটতে হাঁটতে ওকে ডাকতে থাকে, ফার্সিয়া দাঁড়াও, ফার্সিয়া প্লিজ দাঁড়াও, আমার কথা শোনো। সিয়ান দৌড়ে ইশরার আরও খানিকটা কাছে গিয়ে হাত চেপে ধরে বলে, ফার্সিয়া তোমাকে দাঁড়াতে বলেছি আমি। স্ট্যান্ড হেয়ার। আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? হোয়াই আর ইউ এভয়েড মি? ইশরা কিছু বলে না। চুপ করে দাঁড়িয়ে থাকে। আনসার মি ফার্সিয়া। আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। এভাবে এড়িয়ে যাচ্ছ কেন আমায়? আমি যে তোমাকে ভালোবাসি সেটা তুমি বুঝতে পারো না? হাত ছাড়ুন আমার। আগে আমার প্রশ্নের উত্তর দাও। ছাড়ুন আমার হাত। ছাড়ব না কি করবে? আমার হাত ধরার অধিকার আপনার নেই। আমি আপনাকে ভালোবাসি না। বলেই এক ঝটকায় সিয়ানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে গটগট করে হেঁটে চলে যায় ইশরা। গতকালকে ও জানতে পেরেছে যে ওর ভাইয়ের সাথে সিয়ানের শত্রুতার সম্পর্ক। কেউ কাউকে দুই চোখে দেখতে পারে না। সিয়ানের বাজে কাজ করার জন্য ফারাজের সাথে ওর সম্পর্ক এখন শত্রুতায় পরিণত হয়েছে। আর এসব জানার পরে এখন সিয়ানকে একটুও দেখতে পারে না ইশরা। সিয়ানের এখন বেশ রাগ লাগছে। ও ইশরার পিছন পিছন যায়, কিন্তু ততক্ষণে ইশরা রিকশায় উঠে পড়েছে। সিয়ান দৌড়ে গিয়ে রিকশায় উঠে পড়ে ইশরার পাশে বসে বলে, তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি? লাস্ট কয়েকদিন তুমি ভার্সিটি না আসায় আমার কতটা কষ্ট হয়েছে, কতটা যন্ত্রণা হয়েছে বুকের ভিতর, তুমি জানো কিছু? তোমাকে না দেখলে আমার দিন চলে না। আমি খুব বাজেভাবে তোমাতে আসক্ত হয়ে গেছি ফার্সিয়া। প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। ইশরা খানিকটা চেঁচিয়ে বলল, আপনাকে কতবার বলতে হবে এক কথাটা, আমি আপনাকে ভালোবাসি না আর বাসতে পারবো না। আপনিও কেন আমার কথা বুঝতে পারছেন না? সিয়ান এবার ইশরার হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, আমাকে ভালোবাসতে তোমার কি সমস্যা বল? আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমাকে প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। হাত ছাড়ুন আমার। রিকশায় এভাবে সিন ক্রিয়েট করবেন না। রাস্তার সবাই দেখছে। দেখুক সবাই। আমি তোমাকে ভালোবাসি। আর এই জন্যই তোমার হাত ধরেছি। ইশরা রিকশা থামিয়ে রিকশা থেকে নেমে হাঁটতে থাকে। সিয়ান ও রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে ইশরার পিছু পিছু হাঁটতে থাকে। ইশরা বিরক্ত হয়ে ফিরে বলে, একদম আমার পিছু পিছু আসবেন না। আমি আপনাকে ভালোবাসি না আর কখনো বাসব না, এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখবেন। বলে ইশরা চলে যায়। সন্ধ্যা 7টা। রুমের মধ্যে দরজা লক করে বসে আছে সিয়ান। সানভি ওর রুমে গান শুনছিল। ওদের বাসায় কলিং বিল বেজে ওঠায় একজন মেড সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দেয়। ঈশান এসেছে। মেড সার্ভেন্ট মহিলাটি গিয়ে সিয়ানের দরজায় অনেকবার নক করে, কিন্তু সিয়ান দরজা খুলে না। তারপর সানভির রুমের সামনে গিয়ে নক করে বলে, ঈশান ভাই আইসে আপা। দরজা খুলেন।
দরজায় নোকের আওয়াজ শুনে কান থেকে হেডফোনটা খুলে দরজা খুলে সানভি। কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছ কেন? ঈশান ভাই আইছে, আপনি কথা বলেন। ঈশানের কথা শুনে সানভি ড্রয়িং রুমের দিকে তাকায়। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স পরে ড্রয়িং রুমের সোফায় বসে বসে ফোন ঘাঁটছে ঈশান। ঈশস কি কিউট লাগছে। এই মানুষটা কেউ অনেক ভালোবাসে, কিন্তু মানুষটা ওর ভালোবাসা কবে বুঝবে সেটা ভেবে পায় না সানভি। ভাবতে ভাবতে ড্রয়িং রুমের পর্দার আড়াল থেকে ঈশানকে দেখে যাচ্ছে সানভি। কি হইল আফা, দাঁড়ায় আছেন কেন? যান। ওই মহিলার কথায় সানভির ধ্যান ভাঙ্গে। তারপর ড্রয়িং রুমে গিয়ে ঈশানের সামনের সোফায় বসে। হাই সানভি, কেমন আছো? এই তোমার ভাইয়া কোথায়? অনেকবার কল দিচ্ছিলাম, ও তো ফোনটা রিসিভই করছে না। ভাইয়া তো রুমের মধ্যে। দাঁড়ান আমি দেখছি। বলেই সানভি এক দৌড়ে দোতলায় যায়। সিয়ানের রুমে অনেকবার নক করে, কিন্তু সিয়ান দরজা খোলে না। সানভি দোতলার করিডোর থেকে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে বলে, দেখুন না ভাইয়া, দরজা খুলছে না। অনেকবার নক করেছিলাম। দাঁড়াও আমি দেখছি। বলে দোতলায় উঠে আসে ঈশান। সিয়ানের দরজার সামনে দাঁড়িয়ে আছে ঈশান আর সানভি। ঈশান দরজা ধাক্কাচ্ছে। সিয়ান দরজা খোল, সিয়ান। দরজা খোল। কি করছিস তুই ভিতরে? সিয়ান ওপেন দ্য ডোর। সিয়ান আইসে, ওপেন দ্য ডোর। আরও বেশ খানিকক্ষণ ডাকাডাকির পরেও সিয়ান দরজা খুলছে না দেখে ঈশান বলল, সানভি তোমার কাছে ওর ঘরের চাবি আছে না, ওটা নিয়ে আসো। সানভি চাবি এনে লক খুলে ঢুকেই ওরা বেশ অবাক হয়ে গেল। পুরো ঘর জুড়ে সিগারেটের ধোঁয়া আর মদের গন্ধ। সানভি কাশতে কাশতে গলার স্কার্ফ দিয়ে নাকমুখ চেপে ঢুকল। ঈশান ও মুখে হাত দিয়ে ঢুকল। পুরো রুম অন্ধকার করে সোফায় বসে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে সিয়ান। অলরেডি ওর পায়ের কাছে কয়েকটা খালি সিগারেটের প্যাকেট পড়ে আছে। আর সোফার সামনেটি টেবিলের উপর 2-3টা মদের বোতল। এসব দেখে ঈশান আর সানভি দীর্ঘশ্বাস ফেলে। কারণ ওরা জানে কোন কিছু নিয়ে বেশি দুঃখ পেলে অথবা রেগে গেলেই সিয়ান এগুলো করে। এগুলো ওর এক প্রকার ব্যাড হ্যাবিট। ঈশান গিয়ে সিয়ানের পাশে বসে ওর হাত থেকে সিগারেটটা টেনে ফেলে দেয়। সিগারেটটা ফেললি কেন তুই? নিজেকে এভাবে হার্ট করছিস কেন তুই? কি হয়েছে তোর? আবার এভাবে পাগলামো শুরু করেছিস তুই? মদের গ্লাস থেকে মদটা খেয়ে সজোরেটি টেবিলের উপর রেখে সিয়ান বলে, ও আমাকে ভালোবাসে না কেন? কেন ভালবাসে না ও আমাকে? আমি এতটা ভালোবাসি ওকে, সেটা দেখতে পাচ্ছে না ও? বুঝে না কেন ও? কেন আমায় এভয়েড করছে ও? কুল ব্রাদার, এগুলো সমস্যার সমাধান নয়। এভাবে কোন প্রবলেম সলভ হয় না। তুই ওকে ভালবাসিস সেটা ঠিক আছে, কিন্তু ও যে তোকে ভালোবাসবে এটার তো কোন মানে নেই না। সবার তো ব্যক্তিগত পছন্দ আছে তাই না? যেখানে ভার্সিটির এত মেয়েরা আমার জন্য পাগল। সবাইকে রেখে আমি ওকে ভালোবাসি। তাহলে ও আমাকে কেন ভালোবাসে না? ও শুধু আমার। ওকে আমাকেই ভালোবাসতে হবে। ওকে আমি কারো হতে দেব না। বলেই আবার ও মদের বোতলে হাত দিতে গেলে ঈশান বোতলটা সরিয়ে নেয়। এটা সেটা বলে সিয়ানকে বোঝানোর চেষ্টা করছে ঈশান, কিন্তু সিয়ান কিছুতেই শান্ত হচ্ছে না। সানভি এবার বুঝতে পারছে ফার্সিয়ার সাথে নিশ্চয়ই আজকে সিয়ানের কোন ঝামেলা হয়েছে। সানভি আর এই রুমে বেশিক্ষণ থাকে না। ও বেরিয়ে চলে আসে। ওর ভাইটা যে মেয়েটাকে সত্যিই ভালোবাসে সেটা ও এবার বুঝতে পারছে। এর আগে তো কখনো কোন মেয়ের জন্য সিয়ান এমন করেনি। এতটা পাগলামি করতে দেখেনি কারোর জন্য। ঘণ্টাখানিক বাদে ঈশান ওকে বুঝিয়ে সুজিয়ে ডিনার টেবিল এসে বসে। ওরা সবাই একসাথে ডিনার করে নেয়। পরদিন ভার্সিটিতে ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বেরোচ্ছে ঈশা। আজকে শান্তি আর জেরিন ওরা কেউই আসেনি ক্লাসে। ক্লাসরুম থেকে বেরিয়ে লাইব্রেরির পথে যাওয়ার সময় ওর হাতে হেঁচকা টান পড়ে। এক টানে ওকে একটা ক্লাসরুমের মধ্যে নিয়ে যায় কেউ। সাথে সাথে ঘাবড়ে যায় ঈশা। ঈশাকে নিয়ে রুমের ভিতর ঢুকেই দরজা আটকে দেয় সিয়ান। ঈশা ঝাড়া মেরে সিয়ানের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি আপনি আমাকে এখানে কেন এনেছেন? সিয়ান ঈশার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে ওর দিকে খানিকটা ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি ভালোয় ভালোয় আমার কথা শুনতে, আমাকে এড়িয়ে না যেতে, আমাকে ভালোবাসতে, তাহলে আমাকে এসব করতে হতো না। আমি আপনাকে ভালোবাসতে বাধ্য নই। কেন ভালোবাসো না তুমি আমাকে? তুমি বুঝ না আমি তোমাকে কতটা ভালোবাসি? কি নেই আমার মধ্যে? এত কৈফিয়ত দিতে পারবো না আপনাকে। তোমাকে বলতেই হবে কেন ভালোবাসতে চাও না তুমি আমাকে? ঈশা চুপ করে থাকে। কি হলো, চুপ করে আছো কেন? টেল মি ফার্সিয়া, টেল মি। ঈশা হাত মোচড়াতে মোচড়াতে বলল, ছাড়ুন, যেতে দিন আমাকে। সিয়ান এখনো ঠায় দাঁড়িয়ে। রাগ ওর তোরতর করে বাড়ছে। তবুও রাগটাকে কন্ট্রোল করে বলল, আগে বল কেন আমাকে ভালোবাসবে না?
ফার্সিয়ার রাগ এবার মাথায় চড়ে বসেছে। ও রেগে গিয়ে খানিকটা চেঁচিয়ে বলল, আপনি কেমন ছেলে সেটা আপনাকে বলে বোঝাতে হবে এখন, তাই না? হাজারো মেয়ে নিয়ে ঘোরা, নাইট ক্লাব পার্টি করা, একসাথে অনেকগুলো মেয়েকে নিয়ে ফুর্তি করা, এগুলোই তো আপনার স্বভাব। আর এই ধরনের ছেলেকে আমি কখনোই ভালোবাসব না। এসব ঝামেলা নিয়ে আপনার আর আমার ভাইয়ের মধ্যে অনেক বড় ধরনের শত্রুতা। ভাইয়া আপনাকে একটুও দেখতে পারে না। খানিকটা থেমে আবারও বলল, আশা করি আপনি সেকেন্ড টাইম এ নিয়ে আমাকে আর জোর করবেন না। তোমাকে ভালোবাসার পর থেকে আমি সব ছেড়ে দিয়েছি ফার্সিয়া। আমি এখন আর মেয়েদের নিয়ে ঘুরি না, পার্টি করি না। আমি নিজেকে বদলে ফেলেছি ফার্সিয়া। প্লিজ বিলিভ মি। প্লিজ আমাকে বিশ্বাস করো। তোমাকে দেখার পর আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি। হয়েছে আপনার কথা। এখন আমাকে যেতে দিন। প্লিজ আমায় বিশ্বাস কর তুমি। আমায় যেমনটা ভাবছো আমি তেমনটা না। মানছি আমি আগে ওরকম বাজে ছেলে ছিলাম, কিন্তু এখন আমি চেঞ্জ হয়ে গেছি, বিশ্বাস করো। আপনার কোন কথা শুনতে চাই না আমি, বলে সিয়ানকে ধাক্কা মেরে বেরিয়ে যায় ঈশা। আর সিয়ান রাগে দেয়ালে সজোরে একটা ঘুষি মারে। বিকেলে বাসায় ফেরার পর থেকেই মেজাজ বিগড়ে আছে সিয়ানের। সিয়ানকে দেখেই সানভি বুঝেছে কি নিয়ে ওর মেজাজ গরম। সানভি ভাবল এক কাপ কফি করে নিয়ে গেলে কেমন হয়। সিয়ানের কফি বেশ পছন্দের। কফি খেতে খেতে আড্ডা দিলে নিশ্চয়ই রাগটা একটু হলেও কমবে। কারণ সিয়ান আর যার উপরই রাগ দেখাক না কেন, কখনোই সানভির সাথে রাগ দেখানো তো দূর, ধমক দিয়েও কথা বলেনি। একমাত্র আদরের বোন কিনা। বাবা মা মারা যাওয়ার পর থেকে আরও বেশি করে সানভিকে আগলে রেখেছে সিয়ান। কফি বানাবে ভেবে সানভি কিচেনের দিকে পা বাড়ায়। সানভিকে আসতে দেখেই কিচেনে যেসব মহিলারা রান্না করছিল তারা বলল, কি লাগবো আপাকন? আমরা দিতাছি। আপনি এনে আইসেন কেন? ভাইয়া দেখলে আমরারে বকবো। সানভি গ্যাস স্টোভের সামনে যেতে যেতে বলল, তোমাদের ভাইয়া কিছু বলবে না। রুমের মধ্যে রাগ করে বসে আছে। আর তাছাড়া আমি কি কিচেনে আসতে পারি না? আমার কি কিছু বানিয়ে খেতে ইচ্ছা হয় না? ওইটা ঠিক আছে, কিন্তু কোন কিন্তু না? দেখি সরো, আমি কফি বানাবো। তারপর মহিলাগুলো সানভিকে জায়গা করে দেয়। কফির সরঞ্জাম এগিয়ে দেয় ওর হাতের কাছে। তারপর সানভি নিজেদের জন্য কফি বানিয়ে একটা ট্রেতে করে কিচেন থেকে বেরিয়ে আসে। এই সময় কলিং বেল বেজে ওঠে। সানভি বলে, দেখো কে এসেছে, দরজাটা খুলে দাও। একজন মহিলা গিয়ে দরজা খুলে দেয়। শাওনকে দেখেই সানভি ভয় পেয়ে যায়। শাওন এসে সানভির সামনে দাঁড়ায়। সানভি খানিকটা পিছিয়ে যায়। শাওন ওর গালে আর ঠোঁটে হাত দিয়ে বাজেভাবে স্লাইড করতে থাকে আর বলে, হাই সুইট হার্ট, তোমাকে অনেক মিস করছিলাম বেবি। কেমন আছো তুমি? সানভি মুখ ঘুরিয়ে নেয়। সানভির প্রচণ্ড রকম বিরক্ত লাগছে। ধাক্কা দিয়ে শাওনের হাত সরিয়ে দিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? শাওন সানভির গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, কেন সুইট হার্ট, এ বাড়িতে কি আমি আসতে পারি না? নাকি আমার নিষেধ আছে? অবশ্য নিষেধ করলেও আমি আসব। আচ্ছা বাই দা ওয়ে, তোমার ভাই কোথায়? আই মিন সিয়ান। শাওনের কণ্ঠ শুনতে পেয়ে সিয়ান রুম থেকে বেরিয়ে আসে। সানভির গা ঘেঁষে শাওনকে দাঁড়িয়ে থাকতে দেখে সিয়ানের রাগটা আরও বেশি বেড়ে গেল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, হাউ ডেয়ার ইউ শাওন? সানভির গা ঘেঁষে দাঁড়িয়েছিস কোন সাহসে? আরে কুল ব্রাদার, এত রেগে যাচ্ছিস কেন? কদিন পরে তো এমনিতেও তোর বোনকে আমার হাতেই তুলে দিবি। তো নিজের হবু বউয়ের গা ঘেঁষে দাঁড়ালে সমস্যা কি তোর? সিয়ান এগিয়ে এসে শাওনের শার্টের কলার চেপে ধরে বলল, মরে গেলেও তোর মতো একটা ক্লাসলেস ছেলের সাথে আমার বোনকে আমি বিয়ে দিব না। তার আগে বল তুই এখানে এসেছিস কেন? ভাবিস না সেদিনের মারের শোধ নিতে এসেছি। যে কারণে বরাবর আসি সেই কারণেই এলাম। এখন থেকে মমো, ড্যাড, আমি, তুই আর আমার হবু বউ আমরা সবাই একসাথে থাকব। আর তোর প্রপার্টি আমাদের নামে লিখে দিবি, ব্যাস। আগে থেকেই রাগ মাথায় ছিল সিয়ানের। বাকিটা শাওন আসার পর হচ্ছে। বেহা দেখেছি, তবুও তোর আর তোর বাবা মার মতো বেহা দেখিনি আমি। তোদের কতবার এই বাড়ি থেকে বের করে দিয়েছি, অপমান করেছি। তাও তোদের লজ্জা নেই তাই না? নারে, এত লজ্জা রেখে কি হবে বল? তোর এই প্রপার্টির জন্য আমি সবকিছু করতে পারি। তোর এসব অপমান এখন সয়ে যাচ্ছি, কিন্তু সানভিকে বিয়ে করার পর কোন ধরনের অপমান সহ্য করব না। তাছাড়া সানভির সাথে আমার বিয়ে হলে এমনিতেও 50% সম্পত্তি তুই লিখে দিতে বাধ্য। কারণ অন্তত নিজের বাবা মায়ের কথা তো আর তুই ফেলবি না। সিয়ান চেঁচিয়ে বলে উঠল, জাস্ট শাট আপ। আমার বোনের দিকে চোখ তুলে দেখার সাহস দ্বিতীয়বার করবি না। এই প্রপার্টির ড্রিম আর দেখিস না। না হলে খুব খারাপ হয়ে যাবে। গেট আউট ফ্রম মাই হাউস। জাস্ট গেট লস্ট।
শাওন রাগী চোখে তাকিয়ে থেকে হন হন করে চলে যায়। সিয়ান রাগী গলায় বলে, সিকিউরিটিরা থাকে কোথায়? ওকে এই বাড়িতে ঢুকতে দেয় কেন ওরা? দরজার বাইরে থেকে ৩-৪ জন সিকিউরিটি গার্ড ভিতরে আসে। ওরা মাথা নিচু করে দাঁড়িয়েছে। সিয়ান ফের চেঁচিয়ে বলল, কি হলো? কিছু বললাম তো। ও ভিতরে ঢুকে কি করে? অনেক ঝামেলা করছিল গেটের সামনে দাঁড়িয়ে, তাই ঢুকতে দিয়েছিলাম। আর কখনো এমন হবে না। সরি স্যার। যৎসব ডিসগাস্টিং এর দল। বলেই রাগে হনহন করে রুমের মধ্যে চলে যায় সিয়ান। সিয়ান আর সানভির বাবা মা মারা যাওয়ার পর থেকেই শাওন আর তার ফ্যামিলি চেয়েছিল তাদের পুরো সম্পত্তিটা নিজেদের নাম লিখিয়ে নিতে, কিন্তু সিয়ান বরাবরই স্ট্রিক্ট। সে কোনোভাবেই এই সম্পত্তি লিখে দেয়নি। তাই তারা চেয়েছিল অনেকবার সানভি আর সিয়ানের সাথে এই বাড়িতে থাকতে। সেই সময়ও সিয়ান তাদের অপমান করে বের করে দেয়। আর তারপর থেকে শাওন চাইছে সানভিকে বিয়ে করে হলেও এই সম্পত্তি হাতিয়ে নিতে। সিয়ানের বাবা মায়ের মৃত্যুটা নিয়ে এখনও কেস চলছে। কারণ ওর বাবা মায়ের মৃত্যুটা ওর কাছে এখনও পরিষ্কার না। 4 বছর আগে ওর বাবা মা একটা দাওয়াত থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এমনটাই বলছে পুলিশেরা। কিন্তু সেরকমভাবে গাড়ির কোন ক্ষয়ক্ষতি বা অ্যাক্সিডেন্টের কোন প্রমাণ মিলেনি। সিয়ানের বারবার মনে হয় এটা কোন প্ল্যানিং করা মার্ডার। তাই এখনও এটা নিয়ে তদন্ত চলছে। দোষী যেই হোক না কেন সিয়ান ওকে নিজ হাতে সাথে শাস্তি দেবে। কলেজের বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সানভি। আজকে বাড়ি থেকে গাড়ি আসেনি কেন এই ব্যাপারটা সানভি বুঝতে পারছে না। তাই অনেকবার সিয়ানকে ফোন করেছিল কিন্তু সিয়ান ফোনে তুলেনি। তাই রাস্তার পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করছে গাড়ির জন্য। মিনিট 2 বাদেই কলেজ থেকে বাইক নিয়ে বের হয় ঈশান। সানভির সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার দাঁড়িয়ে আছো যে, গাড়ি আসেনি তোমার? না। সিয়ানকে ফোন করেছিলে? হুম, কিন্তু ফোন ধরেনি। তো এভাবে রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? গাড়ি তো পাবে না এই দুপুরবেলা। তুমি চাইলে আমি তোমাকে বাড়িতে দিয়ে আসতে পারি। সানভি মনে মনে বেশ খুশি হয়। এটাই তো এতদিন চাইছিল ও। সানভি এসে ঈশানের বাইকে বসে। ঈশানকে ধরে বসবে কি বসবে না এসব ভাবনার মধ্যেই ঈশান বলে, ধরে বসো না হলে পড়ে যাবে। আর আমি তো অন্য কেউ না। তোমার ভাইয়ের মতোই। প্রথম কথাটা সানভির পছন্দ হলেও দ্বিতীয় কথাটা ওর মোটেও পছন্দ হয়নি। ঈশানের কাঁধে হাত রেখে ধরে বসে। আর মনে মনে ভাবতে থাকে, এ ভাই, ভাই করেই আমার জীবনটা মনে হয় শেষ করে দিবে এই ছেলে। কবে বুঝবে আমার ভালোবাসা? আর আমি যে তোমাকে এতটা ভালোবাসি সেটা তুমি বুঝতে পারো না। অবশ্য বুঝবেই বাকি করে। যদি সেরকম ভাবে আমার চোখের দিকে তাকাতে তাহলেই না বুঝতে পারতে। সারাক্ষণ তো একটা ভদ্র, সভ্য, ব্রিলিয়ান্ট স্টুডেন্টের ভাব ধরে থাকে, হুহো। এসব ভাবতে ভাবতেই মিনিট 10 মাথায় ঈশান বাইক নিয়ে এসে বাড়ির সামনে ওকে নামিয়ে দেয়। বাইক থেকে নেমে সানভি ঈশানকে বলে, থ্যাঙ্কস পৌঁছে দেওয়ার জন্য। থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই। আমি তোমার ভাইয়ের মতোই। সিয়ান থাকলে যা করতো আমিও তাই করলাম। আর ঈশিতা যদি এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতো তাহলে তো ওকেও নিয়ে আসতাম। ব্যাপারটা তো একই। এবারেও বেশ বিরক্ত হলো সানভি। উফাফ, আবার সেই ভাই বোনের সম্পর্ক টানছে। এই ছেলেটা এত বোরিং কেন? এ কেমন বোরিং ছেলেকে ভালোবাসলি তুই সানভি? মনে মনে এসব ভাবলেও মুখে আর এসব প্রকাশ করেনি। মুড ঠিক করে হাসি দিয়ে বলল, বাসায় আসুন না। এখন না, পরে একসময় আসব। আচ্ছা, ঠিক আছে। ওকে বাই। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর সিয়ানের রুমে উকি দেয় সানভি। নক না করেই ঢুকে। অবশ্য এটা ওর বরাবরের মতো অভ্যাস। কখনোই ভাইয়ের রুমে ঢুকতে নক করে না। এই নিয়ে সিয়ান ওকে কিছু বলে না। রুমে ঢুকেই দেখে বিছানায় উপর হয়ে শুয়ে ফোনে কি যেন দেখছে সিয়ান। সানভি পিছন থেকে গিয়ে দেখে ইশরার ছবি দেখছে ও। ধপ করে ওর ফোনটা হাতে নিয়ে নেয় সানভি। ইশরার ছবির দিকে তাকিয়েই বলে, ও আচ্ছা, তাহলে এই মহৎকর্ম করছেন আপনি তাই না? আর আমি যে কতবার ফোন দিলাম, তার কোন খেয়ালই নেই আপনার? কখন ফোন করেছিস তুই? কলেজের সামনে দাঁড়িয়ে। আজকে বাড়ি থেকে গাড়ি যায়নি কেন? অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে। সরি রে। খুব বেশি কষ্ট হয়েছে না, এই গরমে দাঁড়িয়ে থাকতে? আসলে গাড়ির ড্রাইভার ওর বাড়ি গিয়েছিল একটু কাজে আর আমারও একদমই মনে ছিল না তোকে আনার জন্য। হ্যাঁ, সেটা মনে থাকবে কি করে? সারাদিন শুয়ে শুয়ে বাড়িতে বসে বসে ভাবিকে দেখলে পৃথিবী উল্টে গেলেও তুই টের পাবি না। এই সরি বললাম তো। দেখ, তুই রাগ করে থাকলে কিন্তু আমার একটুও ভালো লাগে না। সানভি সিয়ানের কথা পাত্তা না দিয়ে সোফায় বসে ফোন টিপতে থাকে। সিয়ান গিয়ে ওর পায়ের কাছে বসে পড়ে। রাগ করে থাকিস না বোন, সরি। সানভি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে ফোন ঘাঁটতে থাকে।
এই দেখ কানে ধরলাম তো। সরি, আর কখনো এমন হবে না। সানভি এবারে হেসে দেয়। সিয়ান এখনো কান ধরে বসে আছে। সানভিকে হাসতে দেখেই সিয়ান বলে, এই তো আমি জানতাম আমার বোনটা আমার উপর রেগে থাকতেই পারবে না। আচ্ছা এবার আমার ফোনটা দে। উহু, দিব না। এটা তোর শাস্তি। দে না প্লিজ। আর কখনো এমন হবে না। আচ্ছা এই নে ধর। সিয়ান ফোনটা হাতে নিয়ে সানভিকে একপাশ থেকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলে, সরি বোন, আর এমন হবে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তাই না? বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর ও এনে আমাকে নামিয়ে দিয়ে গেছে। পরের কথাটা বেশ লজ্জা পেয়ে বলে সানভি। সিয়ান অবাক হয়ে বলে, ওয়েট ওয়েট, এই ওটা আবার কে? তোর বন্ধু। সিয়ান ব্যাপারটা বুঝতে পেরে দুষ্টুমিমাখা হাসি দিয়ে বলল, ব্যাপার কি বলতো? আগে তুই ঈশানকে নাম ধরে বলতি, এখন আবার ও বলিস। কবে থেকে আবার লজ্জা পাস তুই? ধ্যাতো, ভাইয়া তুইও না। বলেই দৌড়ে বেরিয়ে যায় সানভি। সিয়ান সেদিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, উফাফ, মেয়েটা পুরো পাগল ঈশানের জন্য। সময় বহমান। এভাবেই কেটে যায় ঈশার ভার্সিটি জীবনের প্রথম 8টা মাস। আর কয়েক মাস বাদে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। বেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে ঈশা। প্রতিদিনই ভার্সিটি আসে, কোন ক্লাসই মিস দেয় না সে। এতটা মাস ধরে সিয়ান ওর পেছনেই পড়ে আছে। তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু ঈশা ওকে মেনে নেয়নি। ভার্সিটি গেটের সামনে থেকে শুরু করে ওর টিউশন পড়ানোর রাস্তায়ও প্রতিদিন দাঁড়িয়ে থাকে সিয়ান। কখনো কাছে এসে কথা বলে, আবার ওর পিছু পিছু হেঁটে ওর টিউশন অবধি যায় অথবা কখনো দূর থেকে তাকিয়ে থাকে। প্রথম প্রথম ঈশার ভয় হতো যদি ফারাজ দেখে ফেলে। কয়েকবার এমন হয়েছে যে ফারাজ সামনে আসলেই সিয়ান লুকিয়ে গেছে অথবা সিয়ান আর সামনেই আসেনি সেদিন। গাড়ির ভেতরেই বসে থাকত। তাই এখন ঈশা এটা নিয়ে ভয় পায় না, কারণ ও জানে সিয়ান কখনোই ফারাজের সামনে আসবে না। তবে সিয়ানের এভাবে পিছু পড়ে থাকাটা ঈশার কাছে বেশ বিরক্ত লাগে। প্রতিদিনের মতো আজকেও ঈশা টিউশন থেকে ফিরছে। রাত 8:30 বাজে। ঈশা ফুটপাত ধরে হাঁটছে। হঠাৎ ওর কাছে মনে হচ্ছে পিছন পিছন কেউ আসছে। ও বুঝতে পারে এটা সিয়ান ছাড়া কেউ না। বেশ বিরক্ত লাগে ওর। এমনিতেই স্টুডেন্ট পড়ানোর পর আজকে মাথাটা বেশ গরম হয়েছিল, বাকিটা এখন গরম হয়েছে। ঈশা ভাবছে আজ কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতেই হবে। এতটা মাসও এসব সহ্য করে গেছে। আর এভাবে চলতে দেয়া যাবে না। এই ছেলেকে পিছু ছাড়াতেই হবে। এসব ভাবতে ভাবতেই হাঁটা থামিয়ে পিছু ফিরে তাকায় ঈশা। বেশ কয়েক কদম পিছনে সিয়ান দাঁড়িয়ে আছে। সিয়ানের দিকে রাগী চোখে তাকিয়ে এগোতে থাকে ঈশা। ঈশাকে এভাবে আসতে দেখে কিছুটা অবাক হলো সিয়ান। ঈশা এসে একদম ওর সামনাসামনি দাঁড়ায়। ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে ও প্রচণ্ড রেগে আছে। সিয়ান বলে, আজকে নিজে থেকে আমার কাছে কিছু বলবে নাকি? হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে। আপনি প্রতিদিন এভাবে আমার কিছু নেন কেন? আপনাকে কতবার বলতে হবে হ্যাঁ, যে আমি আপনাকে ভালবাসবো না? এই কথাটা কি আপনার কানে যায় না, নাকি আপনি কথা শুনতে পান না? দেখুন, এই 8টা মাস অনেক সহ্য করেছি আপনাকে। আর পারছি না আমি। প্রতিদিন রাত্রে পেছনে পেছনে হাঁটা, আমার জন্য দাঁড়িয়ে থাকা, এসব আমার অসহ্য লাগে, জাস্ট অসহ্য। আমি তোমাকে ভালোবাসি ফার্সিয়া, আর এইটা তুমিও ভালো করেই জানো। তাই জন্যই তোমার পিছু পিছু আসি, তোমার জন্য দাঁড়িয়ে থাকি। তোমাকে না দেখলে আমার শান্তি লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে। শুনুন, আপনার এ ধরনের ফালতু কথা আপনার কাছেই রাখুন। আপনি ঠিক কেমন ধরনের ছেলে সেটা আমার ভালো করেই জানা আছে। তোমাকে কিভাবে বললে বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? আমার মন শুধু সবসময় তোমাকেই চায়। আর এ জন্যই বারবার তোমার কাছে ছুটে আসি। তোমাকে ভালোবাসার পর আমি সবকিছু ছেড়ে দিয়েছি। আমি আর আগের সিয়ান নেই। আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি ফার্সিয়া। এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে, অনেক। অনেক সহ্য করেছি আপনার এসব ফালতু নাটক। জাস্ট স্টপ দিস ড্রামা প্লিজ। আমার ভালোবাসা তোমার কাছে ড্রামা মনে হয়? হ্যাঁ, ড্রামাই তো। ড্রামা ছাড়া আর কি? আর কি বললেন ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে? একজন মেয়ে আপনাকে এতবার রিজেক্ট করছে, এতবার অপমান করছে, তাও আপনার লজ্জা হচ্ছে না? তবুও পেছনে পড়ে আছেন। বাবা মা কিছু শেখায়নি আপনাকে? খবরদার, আমার বাবা মা নিয়ে একটা বাজে কথাও বলবে না। ও গায়ে লাগছে বুঝি? আপনাদের মতো পাবলিকদের আবার কথাও গায়ে লাগে? আপনার মতো ছেঁচড়া, বেহা পাবলিক আমি একটাও দেখিনি। যদি লজ্জা থাকে তাহলে আর আমার সামনে আসবেন না। উফস, অবশ্য কাকে কি বলছি আমি? এসব পাগল ছাগল, বেহা নির্লজ্জ মানুষদেরকেই আমি বলছি লজ্জার কথা। আমার বোঝা উচিত এসব বেহা মানুষরা কখনো শোধরানোর নয়।
এসবকে যতই নিষেধ করো না কেন, ঠিকই আবার কুকুরের মতো ঘুরঘুর করতে করতে পিছন পিছন আসবে। ঠিক আছে, ফাইন। তুমি যখন চাইছো না, তাহলে কখনোই আর তোমার সামনে আমার ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না আমি। আর কখনো এই সিয়ান ইদ্রার নামের মানুষটা তোমার সামনে আসবে না। আর কখনো এই বেহা, নির্লজ্জ মানুষটাকে তোমার দেখতে হবে না। কখনো এই মানুষটার ড্রামাগুলো সহ্য করতে হবে না। কখনো বিরক্ত করব না তোমাকে, কখনো না। তবুও চাই, শুধু তুমি ভালো থাকো, কারণ তোমার ভালো থাকাতেই আমার ভালো থাকা। বাই, চললাম। বলে সিয়ান আর এক মুহূর্তও দাঁড়ায় না। উল্টো ঘুরে নিজের চোখের কোণে জমা পানিটুকু মুছে চলে যায়। সেদিনের পর এক সপ্তাহ পেরিয়ে যায়। এই এক সপ্তাহে সিয়ান ভার্সিটিতে আসেনি। সেদিন রাতে বাড়ি যাওয়ার পর সারারাত ধরে শাওয়ার নিয়েছিল। আর তারপর আজ এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বর। সিয়ান জ্বরের ঘোরে বেডের উপর পড়ে আছে। সঙ্গে পাশে বসে সানভি জলপট্টি দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে জিহাদ আর সাজিদ এসেছিল সিয়ানকে দেখতে। ওরা সোফায় বসে আছে। সানভি ঈশানকে ফোন দিয়েছিল, ওদের পরিচিত ডক্টর মাহবুব আঙ্কেলকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যে ঈশান চলে আসে ডক্টরকে নিয়ে। ডক্টর মাহবুব চেক আপ করে বলে, এত গুরুতর জ্বর বাঁধালো কিভাবে ও? জিহাদ বলে উঠে। আর বলবেন না আঙ্কেল, এক মেয়ের থেকে ছ্যাঁকা খেয়ে এসে ওনার এই অবস্থা। ডক্টর মাহবুব জিহাদের এই কথায় তেমন একটা পাত্তা না দিয়ে বলল, কিছু মেডিসিন লিখে দিচ্ছি। আশা করি এগুলো খেলে সুস্থ হয়ে যাবে। আরও যেহেতু অনেকটা উইক হয়ে গেছে সেজন্য স্যালাইনের ব্যবস্থা করে দিচ্ছি। ঈশান বলল, ওকে আঙ্কেল। তারপর সানভির দিকে তাকিয়ে বলল, তুমি সিয়ানের কাছে থাকো। ওর খেয়াল রাখো। আমি মেডিসিন এনে দিচ্ছি। ঘণ্টাখানেক পর ঈশান এসে মেডিসিন দিয়ে গেছে আর সানভিকে বলেছে সিয়ানের খেয়াল রাখতে আর কোনো প্রবলেম হলে ফোন দিতে। ভার্সিটির লেকের এক পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে জিহাদ আর জেরিন। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে শান্তি। জিহাদ বলেছে যে ওর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যদিও জেরিন আসতে চায়নি তবুও জিহাদ অনেকবার করে বলাতে এসেছে। জিহাদ জেরিন এর দিকে তাকিয়ে বলল, দেখো এত ঘুরিয়ে প্যাঁচিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। তাই সোজাসুজিই বলছি, আমি তোমাকে সেই প্রথম দিন থেকে অনেক পছন্দ করি। অনেক ভালো লাগে তোমাকে আমার। আমি তোমাকে ভালোবাসি। জেরিন অবাক হয়ে চোখ বড় বড় করে জিহাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই ছেলে বলে কি আমাকে ভালোবাসে? অবশ্য ছেলেটা অতটা খারাপও না। একসেপ্ট করাই যায়। তবে একটু। এসব ভাবনার মাঝেই জিহাদ বলল, শোনো, আবার তোমার বান্ধবীর মতো করো না প্লিজ। ইশরা সিয়ানের সাথে যা করেছে তুমিও যদি এমন করো আমার সাথে তাহলে কিন্তু আমি ব্যাঙের ছাতার সাথে গলায় দড়ি দিব বলে দিলাম। জিহাদের কথায় জেরিন এর ভীষণ হাসি পেল তবুও হাসি আটকে বলল, এই ওয়েট কি বললেন? ব্যাঙের ছাতা? লাইক সিরিয়াসলি, আপনি আমাকে না পেলে ব্যাঙের ছাতার সাথে? এই, মজা করছেন আপনি আমার সাথে? জিহাদ বলল, এই না, না মজা করব কেন? যেটা সত্যি সেটাই বললাম। তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। আর তোমাকে না পেলে যেটা বললাম সেটাই করব। হয় ব্যাঙের ছাতার সাথে গলায় দড়ি দিব আর না হয় তেলাপোকা মারার বিষ খেয়ে সুইসাইড করব। ইনোসেন্ট হয়ে। জেরিন আর হাসি আটকে রাখতে পারল না। হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আপনাকে ব্যাঙের ছাতার সাথেও গলায় দড়ি দিতে হবে না আর তেলাপোকার বিষ খেয়েও মরতে হবে না। জিহাদ এক্সাইটেড হয়ে বলল, তার মানে তুমি রাজি? জেরিন মাথা নাড়িয়ে বলল, হুম। শান্তি এবার এগিয়ে এসে বলল, বাহ বাহ, সবাই সেটেল হয়ে যাচ্ছিস। আর আমাকে বোধহয় এভাবে সারা জীবন সিঙ্গেলই মরতে হবে। জিহাদ আর জেরিন একসাথে হেসে উঠল। জেরিন বলল, না রে, তোর সিঙ্গেল মরতে হবে না। খুব তাড়াতাড়ি তোর মিঙ্গেল হওয়ার ব্যবস্থা করছি। এখন চল। বলে জেরিন শান্তির হাত ধরে জিহাদের থেকে বিদায় নিয়ে ক্লাসে চলে এলো। দুদিন পরের কথা। ভার্সিটির ক্যান্টিনে বসে আছে ইশরা, শান্তি আর জেরিন। শান্তি বলল, অনেকদিন ধরেই সিয়ান ভাইয়াকে ভার্সিটিতে দেখতে পাচ্ছি না। কি হয়েছে বলতো ওনার? শান্তির কথায় জেরিন বলল, ইশরার সাথে সেদিন রাতে কথা হওয়ার পর নাকি সিয়ান ভাইয়া অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। ওনার অনেক বেশি জ্বর, অবস্থা ভালো না। তাই আসতে পারেনি। সিয়ান অসুস্থ এটা শুনে ইশরার খানিকটা খারাপ লাগছে। তবে সেটা মুখে প্রকাশ করছে না। সেদিন বাড়ি যাওয়ার পর ও নিজেও রিয়েলাইজ করতে পেরেছে যে এত কিছু বলা উচিত হয়নি। ও একটু বেশিই বলে ফেলেছিল। ইশরা জেরিন আর শান্তির উদ্দেশ্যে বলল, যা খুশি হোক ওনার। আমাদের কি? জেরিন বলল, তুই এতটা নিষ্ঠুর হতে পারছিস কি করে বলতো?
ছেলেটা তোকে এত ভালোবাসে, তোর জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, আর সেই ছেলেটাকে তুই এভাবে অপমান করলি। তুই সেদিন বেশিই বাড়াবাড়ি করে ফেলেছিস ঈশা। ঈশা বিরক্ত হয়ে এখান থেকে উঠে চলে গেল। ওর এখন আর এসব কথা শোনার ইচ্ছে নেই। ক্লাসে গিয়ে ব্যাগটা নিয়ে সোজা ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ভার্সিটির গেটের সামনে আসতেই একটা মেয়ে ওর সামনাসামনি এসে দাঁড়ালো। ওর সমবয়সীই হবে। পরনে লং স্কার্ট, গলায় স্কার্ফ ঝুলানো। ওর দিকে তাকিয়ে বলল, তুমি ফার্সিয়া তাই না? হুম। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমার সাথে চলো, কথা আছে তোমার সাথে। বলে ইশরার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টের একটা টেবিলে সামনাসামনি বসে আছে সানভি আর ইশরা। আমি সানভি ইদ্রার, সিয়ান ইদ্রার এর বোন। সবাই ভাইয়াকে বাজে বলে জানি। তার কারণ আছে। কিন্তু ভাইয়া আগে এমন ছিল না। 4 বছর আগে আমাদের বাবা মা মারা যায়। অনেকদিন ধরেই ভাইয়া এই সব থেকে বের হতে পারেনি। বাবা মা বেঁচে থাকাকালীন ভাইয়ের সাথে একটা মেয়ের বিয়ে ঠিক করেছিল। বাবা মা মারা যাওয়ার পরে এইসব শুরু হয়। আমি অনেক বুঝিয়েছিলাম। এমনকি ভাইয়ার বন্ধুরাও অনেক বুঝিয়েছিল। কিন্তু কোন লাভ হয়নি। আর তারপর তোমাদের নবীন বরণের দিন তোমাকে দেখার পর থেকে আমার ভাইকে বদলে যেতে দেখেছি। সেদিন থেকেই ও তোমাকে ভালোবাসে। আর তারপর মেয়েদের সাথে ঘোরাফেরা থেকে সমস্ত বাজে স্বভাব বাদ দিয়ে দিয়েছে নিজের লাইফ থেকে। সবকিছু ছেড়ে দিয়েছে শুধুমাত্র তোমার জন্য। সানভি থেমে আবারও বলা শুরু করল। তুমি জানো, সেদিন রাতে তোমার কাছ থেকে বাড়ি ফেরার পর ভাইয়া সারারাত শাওয়ারে ছিল। সকালে গিয়ে আমি দেখি প্রচণ্ড জ্বরে হাত পা সব পুড়ে যাচ্ছে। এই 1 সপ্তাহ যাবৎ জ্বর কিছুতেই কমছে না। ভাইয়া তোমাকে অনেকটা ভালোবাসে, তাই তোমার কথায় অনেক বেশি কষ্ট পেয়েছে। ভাইয়াকে আমি কোন মেয়ের জন্য এতটা পাগলামি করতে দেখিনি যতটা তোমার জন্য করছে। ঈশা অবাক হয়ে সবটা শুনছে। মনে মনে এখন বেশ অনুতপ্ত ও। সিয়ানের বাবা মাও নেই, অথচ সেদিন ওর বাবা মাকে নিয়ে অনেক কথা বলে অপমান করেছিল সিয়ানকে। এখন ওর মনে হচ্ছে একটু বেশিই বলে ফেলেছে ও। ইচ্ছে করছে নিজের গালে নিজেই কয়েকটা থাপ্পড় দিতে। এতগুলো কথা সে না বললেও পারত। হঠাৎ সানভি ইশরার হাত দুটো হাতের মুঠোয় নিয়ে বলা শুরু করল, তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, রাখবে? আমার ভাই না তোমাকে অনেক ভালোবাসে। প্লিজ আমার ভাইয়াকে মেনে নাও। ভাইয়া তোমাকে ছাড়া বাঁচবে না। তুমি যেমনটা ভাবছো বিশ্বাস কর, ভাইয়া এখন আর তেমন ছেলে নেই। ভাইয়া নিজেকে বদলে ফেলেছে। তুমি একটা বার ভাইয়াকে ভালোবেসে দেখো, জীবনে কখনো ঠকবে না। ইশরা সানভীর থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। বলেই ইশরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সানভি হতাশ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। আরও 2 সপ্তাহ পরের কথা, বেশ কিছুদিন আগেই সিয়ান সুস্থ হয়েছে, কিন্তু উইক থাকার কারণে সানভি আর ঈশান ওকে ভার্সিটি যেতে দেয়নি। সিয়ান ভেবেছে আজকে ভার্সিটিতে যাবে। তাই রেডি হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হ্যান্ড ওয়াচটা পরে নেয়। এমন সময় রুমে আসে সানভি। সিয়ানকে রেডি হতে দেখে বলে, আজকে তুই ভার্সিটি যাবি? হ্যাঁ, কেন? আর কটা দিন যাক, তারপর যাবি না হয়। দেখ, এমনিতেই অনেকদিন মিস করেছি, আরও যদি ক্লাস মিস করি, তাহলে আমার ড্রিম আর ফুলফিল হবে না। শোন, তোর সাথে একটা কথা ছিল। কি বল? তুই ফার্সিয়ার সাথে দেখা করেছিলি তাই না? সানভি অবাক হয় যে সিয়ান কি করে জানল। কি হলো বল, তুই ফার্সিয়ার সাথে দেখা করেছিলি? হ্যাঁ। কেন ওর সাথে দেখা করেছিস? কেন তুই ওর কাছে গিয়েছিলি? তোকে এভাবে দেখতে আমার ভালো লাগছিল না, তাই ওকে গিয়েছিলাম বোঝানোর জন্য। বুঝেছে? বুঝেছে তোর কথাও? শোন, ও বুঝবার নয়। ও আমাকে ভালোবাসে না, তাই আমিও আর জোর করব না, ইভেন ওর সামনেও যাব না। যেভাবে ও ভালো থাকবে, থাকুক। কিন্তু এভাবে তো তুই ভালো নেই। আমার ভালো থাকা আর না থাকায় কি যায় আসে বল? এমনিতেও ভালো ছিলামই বা কবে? আমার লাইফটাই তো পেইনফুল। বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায় সিয়ান। মিনিট 20 মাথায় ড্রাইভ করে ভার্সিটিতে এসে পৌঁছে সিয়ান। এসেই সোজা নিজের ফ্রেন্ডদের কাছে চলে যায়। সিয়ান আসতেই জিহাদ বলে, ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্সিটি ব্রো। সিয়ান কিছু না বলেই ওদের পাশে গিয়ে বসে। সাজিদ বলে, আর কটা দিন পরেই আসতে পারতি একবারে। তোকে দেখে তো মনে হচ্ছে তুই এখনো উইক। মফিট এন্ড ফাইন। তার মধ্যেই জিহাদ আবার বলে, আরও ক্লাস মিস করলে আমাদের সিয়ানের আর সায়েন্টিস্ট হওয়া হবে না। সাজিদ বলে, সেসব বাদ দে। আচ্ছা সিয়ান, কি ভাবলি ফার্সিয়ার ব্যাপারে? তেমন কিছুই না। ও যা চায় তাই হবে। ওকে কখনোই আর ভালোবাসার কথা বলবো না। ওর সামনেও কখনো যাব না। দেখ, জোর করে তো আর ভালোবাসা হয় না। পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতাও পায় না।
আমারটাও না হয় অপূর্ণই থাক। কিন্তু তুই তো ওকে ভীষণ ভালোবাসিস। পারবি ওকে ছাড়া থাকতে? সিয়ানের প্রত্যুত্তরে কিছু বলল না। সত্যিই তো ও পারবে ফার্সিয়াকে ছাড়া থাকতে। ওর তো এক মুহূর্ত ফার্সিয়াকে ছেড়ে থাকার কথা ভাবলেই দম বন্ধ হয়ে আসে। এসব ভাবনার মধ্যেই সাজিদ আবার বলল, কি হলো বল, পারবি ফার্সিয়াকে ছাড়া থাকতে? সিয়ান বসা থেকে দাঁড়িয়ে বলল, লেট হয়ে যাচ্ছে, ক্লাসে চল। জিহাদ আর সাজিদ ও পা বাড়ালো ক্লাসে যাওয়ার জন্য। ক্লাসে ঢোকার সময় অনিচ্ছা সত্ত্বেও ইশরাদের ক্লাসের দিকে দৃষ্টি গেল সিয়ানের। মুহূর্তেই চোখ সরিয়ে নেয় সিয়ান। দুজনের ক্লাস মাঠের দুই প্রান্তের দুটো বিল্ডিংয়ে। সিয়ানদের বিল্ডিং থেকে অপর পাশের বিল্ডিং স্পষ্ট দেখা যায়। ক্লাস শেষ করে সিয়ান সোজা ঈশানদের বাসায় চলে আসে। সানভিকেও বলে রেখেছিল এখানে চলে আসতে। সিয়ানের যখন মন খারাপ থাকে তখনই সেলিনা বেগমের কাছে চলে আসে। সেলিনা বেগমও সানভি আর সিয়ানকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। ঈশানদের বাসায় এসে দেখে সানভি আগেই চলে এসেছে। সিয়ান সানভিকে বলে, কি ব্যাপার বলতো, আজ কলেজ যাসনি তুই? না, তুই বের হওয়ার পরই আমি এখানে চলে এসেছি। একা একা বাড়িতে ভালো লাগছিল না, তাই আন্টির সাথে এতক্ষণ গল্প করেছি। ওহ। সেলিনা বেগম সিয়ানের কণ্ঠ শুনে কিচেন থেকে বের হতে হতে বলল, হ্যাঁ রে সিয়ান, এখন কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি। তোমরা সবাই কেমন আছো? এই তো আমরাও আলহামদুলিল্লাহ। ঈশান কোথায়? ওর তো আজকে ফাইনাল ইয়ার রেজাল্ট দিবে। ও কলেজেই আছে। তুই বসো, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। ও শিট, আমি নিজেও তো ভুলে গেছিলাম ঈশানের রেজাল্টের কথা। এর মধ্যেই ঈশান ও এসে পড়ে সিয়ানকে দেখেই এগিয়ে এসে বলল, হেই সিয়ান, তোরা সবাই এখানে? হোয়াট অ্যা সারপ্রাইজ! আগে বলিসনি কেন? তাহলে আরও আগেই চলে আসতাম। ফাইন। তোকে সারপ্রাইজ দিব বলেই তো জানাইনি। তোর রেজাল্টের কি খবর বল? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে তো তোর ট্রিট দিতেই হবে আজকে। আজকেই? হ্যাঁ আজকেই, ডিনারে নিয়ে যাবি। ওকে, ব্রো। তো তোর শরীরের কি অবস্থা? এই অবস্থায় আজকে ভার্সিটি গিয়েছিলি? হুম। তোকে কতবার বলেছি যাবি না। আরও 2 দিন পরে যেতি। তুই থাকতে আমার টেনশন কিসের বলতো? তুই তো এখন ধরতে গেলে ডক্টরই হয়ে গেছিস। আমার কিছু হলে তুই দেখবি? ঈশান সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু ওর কথা শোনো, কি বলে ও? সিয়ান বলে, ভুল কি বলেছি বলতো আন্টি? আমার কিছু হলে তো এখন ঈশানই দেখবে। সো এখন কোন টেনশনই নেই। হ্যাঁ, আর এই জন্য তুই বারবার অসুস্থ হবি তাই তো? বারবার হব বললাম কোথায়? বললাম যদি কখনো কিছু হয় তাহলে তুই দেখতে পারবি সেটাই। সেলিনা বেগম বলল, হয়েছে তোদের দুজনের? বাচ্চামো বন্ধ করে ফ্রেশ হয়ে খেতে আয় সবাই। সিয়ান হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসতেই দেখল সবকটা ওর ফেভারিট ডিশ। যখনই সিয়ান আর সানভি আসে এই বাড়িতে তখনই উনি ওদের প্রিয় খাবারটা রান্না করে খাওয়ায়। ওনাকে বারণ করলেও উনি শোনে না। সিয়ান বলে, এত কিছু কেন কষ্ট করে করতে গেলে বলতো আন্টি? নিজের ছেলে মেয়েদের রেঁধে বেড়ে খাওয়াতে কষ্ট কি বলতো? ঈশান আর ঈশিতা যেমন, তোরাও তো আমার কাছে তেমনই। এখন এত কথা না বলে ঝটপট খেয়ে দেখতো কেমন হয়েছে আজকে রান্না। তোমার রান্নার তো কোন তুলনাই হয় না। অল টাইম দারুণ টেস্ট হয়। চোখ বন্ধ করে শান্তিতে খাওয়া যায়। তারপর ওরা সবাই একসাথে আড্ডা দিতে দিতে খাওয়া শেষ করে। ঈশিতা স্কুল থেকে ফেরার পর ঈশিতা সহ সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডার ঝুলি খুলে বসে। সন্ধ্যার দিকে সেলিনা বেগম সবার জন্য বিভিন্ন প্রকার স্ন্যাক্স আর দুধ চা নিয়ে আসে। সেসব স্ন্যাক্স আর চা খেতে খেতে ওরা জমিয়ে আড্ডা দেয়। আড্ডা দিতে একসময় ঈশান হাত ঘড়ি চেক করে বলে, এই টা তো বেজে যাচ্ছে। আড্ডা দিতে বসলে আমাদের টাইমেরই আর ঠিক থাকে না। আম্মু, ঈশিতা তোমরা রেডি হয়ে নাও। সবাইকে নিয়েই ডিনারে যাব। ঈশিতা বলল, ডিনার? হ্যাঁ, তোর সিয়ান ভাই ট্রিট চেয়েছে আমার রেজাল্টের জন্য। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঈশিতা এক্সাইটেড হয়ে বলল, তোমরা বসো, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। 9:30 নাগাদ ওরা সবাই মিলে বাসার কাছেই একটা রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টের ফ্যামিলি জোনে ঢুকেই ওরা একটা টেবিলে বসল। ঈশান মেনু লিস্টটা সিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, নে কি খাবি আগে তুই অর্ডার দে। সিয়ান অর্ডার দেওয়ার পর একে একে সবাই তাদের নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার দিল। খাবার আসতেই ওরা খেতে খেতে আরেক দফা আড্ডা দিল। খাওয়া শেষে সিয়ান ফোনের স্ক্রিন অন করে দেখল সকাল 9:45 বাজে। সবার দিকে তাকিয়ে বলল, আন্টি, ঈশান আজ উঠি এবার। অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে তো। আচ্ছা ঠিক আছে, চল। ঈশান, ঈশিতা আর সেলিনা বেগমকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে সিয়ান আর সানভি নিজেদের বাড়িতে চলে গেল।
এর মধ্যে আরও 15টা দিন চলে গেল। সিয়ানদের ফাইনাল ইয়ার পরীক্ষা শুরু হয়ে গেছে। এই 15 দিনে সিয়ান ভার্সিটি আসলেও একবারও ইশরার সামনে যায়নি। এক দুবার ইশরাকে দেখেছিল ঠিকই, কিন্তু সামনে গিয়ে আর কথা বলেনি। ইশরাও আসা যাওয়ার সময় সিয়ান আর ওর বন্ধুদের দেখেছে। ইশরা বেশ কয়েকবারই ভেবেছিল সিয়ানকে গিয়ে সরি বলবে সেদিনের ব্যবহারের জন্য। জেরিন গিয়ে ওদের সাথে কথা বললেও ইশরার আর যাওয়া হয়নি। ওর নিজের ভেতরেই একটা লজ্জা কাজ করছিল। সেদিনের ব্যবহারের পর আর কি করেই বা সামনে যেত সিয়ানের। সেই সংকোচবোধ থেকেই ওর আর সিয়ানের সামনাসামনি দাঁড়ানোর সাহস হয়নি। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। ইশরা সোজা ক্লাসে চলে গিয়েছে আর জেরিন জিহাদের সাথে কথা বলার জন্য এদিকে এসেছে। জেরিন জিহাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করে সাজিদ আর সিয়ানের সামনে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ। তারপর সিয়ানের দিকে তাকিয়ে বলা শুরু করল। ভাইয়া, ইশরা অনুতপ্ত। ও আপনাকে সরি বলতে চায়। সিয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। কেন? ওর করা ব্যবহারের জন্য? ও সরি বলবে কেন? সরি তো উল্টো আমার বলা উচিত। দোষ তো ওর না, দোষ তো আমার। বিরক্ত আমি করেছি। স্বাভাবিকভাবে যে কেউই রেগে যেত এখানে ওর জায়গায় থাকলে। ভাইয়া, আমি আপনাকে যতটুকু চিনেছি, জেনেছি, এতটুকু বুঝতে পেরেছি আপনি ইশরাকে খুবই ভালোবাসেন। ওর জন্য সবকিছু ছেড়েছেন। নিজের লাইফকে চেঞ্জ করেছেন। কিন্তু সেটা ও বুঝতে পারছে না। আরেকটাবার চেষ্টা করা যায় না? ওর সামনে দাঁড়ানোর কথা বলো না প্লিজ। ওকে আমি কথা দিয়েছি কখনো ওর সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না। ওর সামনেও যাব না। তবুও ভাইয়া প্লিজ আরেকটা বার। আমি চাই ফার্সিয়া নিজের মতো ভালো থাকুক। নিজের মতো জীবনটাকে সাজাক। ওর জীবনে আর কোন ধরনের ঝামেলা করতে চাই না আমি। জেরিন আর কিছু বলে না। কী বা বলার আছে? সে তো নিজের মতো চেষ্টা করেছিল ওদেরকে মিলানোর। কিন্তু সিয়ান তো এখন আর চাইছে না। তাই জেরিন সেখান থেকে চলে আসে। চলবে।